স্ল্যাবের যে সেকেন্ড ক্যাটাগরিটা, যেটা ছিল আমাদের ফ্ল্যাট প্লেট, সেটা হয়ে গেছে। এখন আমাদের থার্ড ক্যাটাগরি ফ্ল্যাট স্ল্যাব। ফ্ল্যাট প্লেট আর ফ্ল্যাট স্ল্যাবের পার্থক্যটা আমরা একটু আগে বুঝে আসি। স্ক্রিনটিকে শেয়ার হয়েছে আমি মনে হয় স্ক্রিন শেয়ার হয়েছে। এই তো এখন এসে। আমাদের ফ্ল্যাট প্লেট আর ফ্ল্যাট স্ল্যাবের মধ্যে যে পার্থক্য সেটা আমরা একটু জেনে নেই। দুইটাই আমাদের বিমলেস স্ট্রাকচার, কোনো শুধু একসাথে খাই যান। দুইটাই আমাদের বিমলেস স্ট্রাকচার। দুইটার ক্ষেত্রে আমাদের কোনো কানেক্টিং বিম থাকবে না। আর একটু পার্থক্য আছে, যেটা আমাদের ফ্ল্যাট প্লেটে ছিল, স্ল্যাব ইজ ডিরেক্টলি সাপোর্টেড বাই কলামস। স্ল্যাব এবং কলামের মাঝখানে কোনো এনলার্জ পোর্শন বা কোনো এক্সটেন্ডেড পোর্শন কিছুই ছিল না। ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে লোড ক্যারিং ক্যাপাসিটি এবং মোমেন্ট ক্যাপাসিটি বাড়ানোর জন্য বা ডেভেলপ মোমেন্ট কমানোর জন্য আমরা যেটা করি, কলামের যে মাথাটা আছে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেই, যেটাকে বলা হয় কলাম ক্যাপিটাল। আবার স্ল্যাবের সাথে কলামের যেখানে কানেক্টিং পয়েন্ট, সেখানে একটা থিকনেসটা বাড়ায় দেওয়া, স্ল্যাবের থিকনেসটা সেখানে বাড়ায় দেওয়া হয়, যেটাকে বলা হয় ড্রপ প্যানেল। এই দুইটা জিনিস অ্যাড করার কারণে অল্প কিছু আমাদের চেঞ্জ আসবে এখানে। আমি যদি একটু ছবিটা আগে দেখাই। ফ্ল্যাট স্ল্যাবে আমাদের দুইটা নতুন জিনিস আসতেছে, ড্রপ প্যানেল এবং আমাদের হচ্ছে কলাম ক্যাপিটাল। তো ড্রপ প্যানেল জিনিসটা নর্মালি একটা রেক্টাঙ্গুলার, জাস্ট আমাদের স্ল্যাব যেখানে কলামের সাথে মিট করবে সেখানে আমরা একটা রেক্টাঙ্গুলার পোর্শন থিকনেস বাড়ায় দিব, এটা হচ্ছে ড্রপ প্যানেল। আর কলাম ক্যাপিটাল যেটা, এটা সার্কুলার হয় সাধারণত, বা আমাদের ওই যে ট্যাপার টাইপের হতে পারে, যে নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে যে ডাইমেনশন বাড়ে ওরকম। সাধারণত আমরা এখানে সার্কুলার ধরেই কাজ করবো এখানে, সার্কুলার একটা পোর্শন আস্তে আস্তে উপরের দিকে বাড়ায় দেওয়া হচ্ছে। ছবিটা দেখলেই বোঝা যাবে যে দুইটা কি জিনিস আসলে। তো দুইটার ফাংশন থিওরি আকারেও আসতে পারে। এখানে ফাংশন গুলো আমি লিখে রাখছি, ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল দিলে আসলে কি সুবিধা হয়। এখানে অবশ্য স্ট্রাকচারালি দেখেও বোঝা যাবে যে আসলে কি সুবিধা হয়। যেমন ড্রপ প্যানেলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে শেয়ার স্ট্রেংথ অফ ফ্ল্যাট স্ল্যাব ফ্লোর বাড়বে। ড্রপ প্যানেল দেওয়ার কারণে এখানে থিকনেস যেহেতু বেড়ে যাচ্ছে, শেয়ার স্ট্রেসের ফর্মুলাতে দেখবো থিকনেসটা আসছে কিন্তু মানে হর হিসাবে, তার মানে থিকনেস বাড়লে আমাদের কি বলে, প্রপোর্শনালি আর কি, থিকনেস বাড়লে শেয়ার স্ট্রেংথ আমাদের এখানে বাড়বে। এছাড়া নেগেটিভ মোমেন্ট ক্যাপাসিটিও বাড়বে, যেহেতু ডি বাড়তেছে, ইফেক্টিভ ডেপথ বাড়লে আমরা জানি যে মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি বাড়ে, সুতরাং আমাদের মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটিটাও বাড়বে। নেগেটিভ মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি এই কারণে বলা হচ্ছে কারণ ড্রপ প্যানেলটা দেওয়া হয় কলামের কাছাকাছি, তো কলামের কাছে তো নেগেটিভ মোমেন্টই জেনারেট করে, কারণ এখানে আমাদের নেগেটিভ মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বাড়বে এখানে। এছাড়া ডিফ্লেকশন তো অবশ্যই কমবে, যেহেতু আমাদের মোটা করা হচ্ছে, ডিফ্লেকশন কমে যাবে। আর কলাম ক্যাপিটাল দেওয়ার কারণে যেটা সুবিধা হবে, দেখো, কলাম ক্যাপিটাল যদি না দিতাম আমি, তাহলে কি হতো? কলাম ক্যাপিটাল না দিলে আমাকে ক্লিয়ার স্প্যান ক্যালকুলেট করা লাগতো এখান থেকে এখান পর্যন্ত, যেটা আমরা ফ্ল্যাট স্ল্যাবে করে আসছি, কলামের ইন্টারনাল ফেস পর্যন্ত। কলাম ক্যাপিটাল দেওয়ার কারণে এবার কিন্তু আমাদের ক্লিয়ার স্প্যান হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। মানে ক্লিয়ার স্প্যান কমলো না বাড়লো কলাম ক্যাপিটাল দেওয়ার জন্য? কলাম কমে গেল। স্প্যান কমে গেছে। স্প্যান যেহেতু কমে গেছে, আমাদের কিন্তু ফ্ল্যাট প্লেট আর ফ্ল্যাট স্ল্যাবের ফর্মুলা গুলো সব সেম। আমাদের ফর্মুলা ছিল, মোমেন্টের ফর্মুলা ডাব্লিউ ইন্টু L1 ইন্টু L2n স্কোয়ার বাই 2, অর্থাৎ নমিনাল স্প্যানের স্কোয়ার ছিল সবসময়। তো নমিনাল স্প্যান যদি কমে যায়, তাহলে অবশ্যই আমাদের মোমেন্টটা কমে যাবে, যেহেতু বর্গের সমানুপাতিক। নমিনাল আমাদের যদি ক্লিয়ার স্প্যান কমে যায়, ডেফিনেটলি আমাদের মোমেন্ট কমে যায়। তো এই যে আমাদের ড্রপ প্যানেল দেওয়ার কারণটা এটা, ড্রপ প্যানেল দেওয়ার কারণে কলামের উইডথ বেড়ে যায়, ইফেক্টিভ আমাদের ক্লিয়ার স্প্যানটা কমে যাবে। আর ক্লিয়ার স্প্যান কমে গেলে অবশ্যই জেনারেটেড মোমেন্টও কমে যাবে। তো এটা একটা কারণ। এছাড়া আমাদের যেটা আছে, অবশ্যই এটা একটা বড় লার্জার সাপোর্ট পাচ্ছে স্ল্যাবটা, যেটা একটা ছোট কলামের উপরে থাকতো, কলাম হেড বাড়ানোর কারণে এখানে সাপোর্টটা আমাদের বাড়তেছে। এছাড়া শেয়ারিং স্ট্রেসও কমবে, কারণ হচ্ছে আমাদের পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে এর আগে কি করছিলাম, আমাদের টোটাল যে এরিয়া ছিল সেই এরিয়া থেকে
শুধুমাত্র কলামের যে সারফেস এরিয়া ছিল সেই সারফেস এরিয়া প্লাস চারদিকে d/2 ডিসটেন্স দুটো বাড়ায় দিয়ে বিয়োগ করছিলাম। এবার কিন্তু কলাম ক্যাপিটালের এরিয়া বাদ দিব, তার মানে এবার একটা বড় এরিয়া বিয়োগ যাবে মোটের উপরে, ওভারঅল ফোর্স আমাদের কমে যাবে এবং ফোর্স কমার কারণে স্ট্রেসও কমে যাবে, যে কারণে আমাদের পাঞ্চিং শেয়ারটাও কমে যাবে। এগুলো হচ্ছে আমাদের কলাম ক্যাপিটাল এবং ড্রপ প্যানেল দেওয়ার সুবিধা। কলাম ক্যাপিটাল এবং ড্রপ প্যানেল দিলে আমাদের কিছু খরচ বাড়বে, কনক্রিট কিছু বাড়বে, কিন্তু সেই তুলনায় আমাদের লোড ক্যারিং ক্যাপাসিটি অনেকটা ইমপ্রুভ হবে। বিশেষ করে আমাদের লার্জার স্প্যান স্প্যান যদি একটু বড় হয় সেক্ষেত্রে আমাদের লোড তো এমনিতেই বেশি চলে আসে, বা অল্প লোড থাকলেও লার্জ বড় হয়ে গেলে দেখা যাবে যে আমাদের মুভমেন্টটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা কলাম ক্যাপিটাল এবং এই যে ড্রপ প্যানেল ইউজ করে ফ্ল্যাট প্লেটের পরিবর্তে ফ্ল্যাট স্ল্যাব দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আর একটু লম্বা স্প্যানে আমরা টুয়ে স্ল্যাবটাকে ইউজ করতে পারবো। তো এগুলো হচ্ছে আমাদের জেনারেল কথাবার্তা। এখন আমরা ডিজাইনে চলে যাবো যে আসলে কি কি চেঞ্জ আছে। এখানে যে ম্যাটেরিয়ালটা আছে যেটা দেওয়া হবে তোমাদেরকে, এই ম্যাটেরিয়ালে দেখো কোনো চেঞ্জ নাই। আমাদের ফ্ল্যাট প্লেটের জন্য যে ম্যাটেরিয়াল, আমাদের ফ্ল্যাট স্ল্যাবের জন্য সেম ম্যাটেরিয়াল। আমাদের যে চার্ট ফ্ল্যাট প্লেটের জন্য ব্যবহার করব, ফ্ল্যাট স্ল্যাবের জন্য একই একই কি বলে টেবিল ব্যবহার করব, শুধু ইউজ করব একটু ডিফারেন্ট জিনিস। দেখো, যদি উইদাউট ড্রপ প্যানেল হয়, যেটা আমরা এর আগে ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে নিছি, মিনিমাম থিকনেস 125 মিলিমিটার বা 5 ইঞ্চি নেওয়া হয়েছিল। এবার যেহেতু ড্রপ প্যানেল আছে, মিনিমাম থিকনেস আমাদের 4 ইঞ্চি নিলেও চলবে, 4 ইঞ্চি বা 100 মিলিমিটার। তাহলে মিনিমাম থিকনেসের ফর্মুলাতে চেঞ্জ আসবে। এটা একটা যে মিনিমাম থিকনেস কমপক্ষে কত নিতে হবে, এটা একটা চেঞ্জ আসবে। এছাড়া এই টেবিল থেকে আমরা যখন ডাটা নিয়েছিলাম, স্ট্রেংথ অনুযায়ী মিনিমাম থিকনেসের যে ফর্মুলা, কি বলে, এই ক্লিয়ার স্প্যান ডিভাইডেড বাই কত ছিল আমাদের ইন্টেরিয়র প্যানেল, যখন আমাদের ড্রপ প্যানেল ছাড়া ছিল LN/33 নিছিলাম 60 গ্রেড স্টিলের জন্য। একই কথা যদি আমরা ফ্ল্যাট স্ল্যাবের জন্য নিতে চাই, এবার কত নিব বলতো? ফ্ল্যাট স্ল্যাবের জন্য 60 গ্রেড স্টিল আমরা ঠিক মিনিমাম থিকনেসের ফর্মুলা কত নিব ইন্টেরিয়র প্যানেল হলে? এটা নিব না, LN/36 নিব এবার ইন্টেরিয়র প্যানেল যেহেতু। অর্থাৎ ফ্ল্যাট স্ল্যাবের জন্য আমরা এইটুকু ইউজ করি, ফ্ল্যাট স্ল্যাবের জন্য এইটুকু, আর বাম পাশের এইটুকু হচ্ছে ফ্ল্যাট প্লেটের জন্য। উইদাউট ড্রপ প্যানেল মানে ফ্ল্যাট প্লেট, আর উইথ ড্রপ প্যানেল মানে ফ্ল্যাট স্ল্যাব। লাকিলি বিএনবিসি কোডে একই প্রসেসে ডিজাইন করতে বলা হয়েছে, যদিও আমরা আমাদের স্টুডেন্ট লাইফে একটু ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করে আসছিলাম। আমি এই জন্যই এটা একটু স্কিপ করতে চাচ্ছিলাম যে আর একটা নতুন ডিজাইন দিব কিনা, বাট বিএনবিসি কোড রেকমেন্ড করেছে দুইটা আহ, একইভাবে ডিজাইন করতে হবে, অর্থাৎ একই ফর্মুলা দিয়ে একই ওয়েতে ডিজাইন করা যাবে। সুতরাং আমাদের সমস্যা নাই। এবং আমি একটা ডিজাইন করেও দেখছি, আমার আগের যে রেজাল্ট ছিল মোরলেস সেম, 10% ভেরিয়েশন আসে। তো আমার মনে হয় যে এই ওয়েতে করা যাবে, যেহেতু এটা বাংলাদেশ প্র্যাকটিস। আসলে বাংলাদেশ প্র্যাকটিস না, এটা এসিআই কোড ফলো করা হয়েছে। মেথডটার নাম হচ্ছে ডিরেক্ট ডিজাইন মেথড। আমরা ফ্ল্যাট প্লেট যেভাবে ডিজাইন করলাম, মেথডটার নাম হচ্ছে ডিডিএম বা ডিরেক্ট ডিজাইন মেথড। এছাড়া আমাদের ইকুইভ্যালেন্ট সেম আছে যেটা আমরা করিনি। তো ডিরেক্ট ডিজাইন মেথডটাই আমাদের জন্য সহজ, কারণ ফর্মুলা গুলা স্ট্রেট ফরওয়ার্ড। এনিওয়ে, আমাদের চেঞ্জ আসতেছে তাহলে কোথায়? থিকনেস এস্টিমেশনের সময় আমরা এই যে এইটুকুতে খেয়াল করব আর এইটার দিকে খেয়াল করব, তাহলে আমাদের থিকনেস এস্টিমেশনটা হয়ে যাবে। থিকনেস এস্টিমেশনের পর আমাদের যে মোমেন্ট ক্যালকুলেশন, তারপরে হচ্ছে মোমেন্ট গুলো কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ করা সেম, ফ্ল্যাট প্লেটেও তাই ফ্ল্যাট স্ল্যাবেও তাই। এখানে কোনো নতুন কিছু নাই। তো যে কারণে আমরা একবারে সরাসরি প্রবলেমে চলে যেতে পারি, এগুলোতে কোনো জায়গাতে কোনো চেঞ্জ নাই, জাস্ট সেম ফর উইদাউট ড্রপ প্যানেল আর উইথ ড্রপ প্যানেল। এটা হচ্ছে, এটা কোনটা, এটা এন্ড স্প্যানের ক্ষেত্রে আমরা ইন্টেরিয়র প্যানেলে ডিজাইন করব। যদি ইন্টেরিয়র প্যানেল না হয়, এক্সটেরিয়র প্যানেল হলে আমাদের এই টেবিল গুলাও কাজে লাগবে তখন। এই যে এন্ড স্প্যানে কি ঘটবে, তারপরে হচ্ছে তোমার এক্সটেরিয়র সাপোর্ট গুলোতে কি ঘটবে, সেগুলোর জন্য আমাদেরকে L2/L1 রেশিও নিয়ে আলফা ক্যালকুলেট করে, হয়তো বা 75 সবসময় ইউজ করতে পারবো না, 90 ইউজ করা লাগতে পারে, 45 ইউজ করা লাগতে পারে। এগুলো আমাদের আলফা L2/L1 এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে। তো আমরা এখানে মূলত সিম্পল কেস নিয়ে ডিজাইন করব ইন্টেরিয়র প্যানেল, এবং আমরা এখানে ধরে নিব আলফা ইকুয়াল টু 0 এই কেসগুলোতে, অর্থাৎ ফার্স্ট কেসের জন্য। তো এগুলা আমাদের আগে যা চার্ট ছিল, নতুন কিছুই নাই, আগের গুলাই সব। এবং মোমেন্ট ডিস্ট্রিবিউশন যেটা কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপের যে ডিস্ট্রিবিউশন আগে যা ছিল এখানেও তাই, নতুন 60% আর 75%, নতুন কিছুই নাই। অর্থাৎ আগে যেটা আমাদের মোমেন্ট কোএফিসিয়েন্ট ছিল, এখানেও সেম মোমেন্ট কোএফিসিয়েন্ট, ওই 0.49, 0.21, 0.16, 0.14, ওই একই। ইন্টেরিয়র প্যানেল মানে সেম, এবং রিইনফোর্সমেন্ট ডিটেইলিংও সেম, রিইনফোর্সমেন্ট ডিটেইলিংও সেম।
যদিও স্পেশাল রিইনফোর্সমেন্ট আছে, আমরা ওই চ্যাপ্টারটা বাদ দিচ্ছি। যেটা আমরা ডিজাইন করে পাবো, ফ্ল্যাট প্লেটে যেভাবে আমরা রিইনফোর্সমেন্ট প্লেস করেছি, এখানেও একইভাবে রিইনফোর্সমেন্ট প্লেস করব। তো এখানে একটা প্রবলেমে দেখি আমরা, আমি আসলে নতুন করে যেহেতু সেম প্রসিডিউর সেম, আমার মনে হয় না যে ফুল প্র্যাকটিস করা লাগবে, এখানে দেখলেই হয়তো বোঝা যাবে। এখানে আমাদের 20 ফিট বাই 21 ফিট একটা প্যানেল আছে। তো আমরা এর আগে যখন ফ্ল্যাট প্লেটে করেছিলাম তখন মনে হয় 19 ফিট বাই 20 ফিট প্যানেল করেছিলাম। লোড কিন্তু আমাদের অনেক কম ছিল। এবার আমাদের লোড অনেক বেশি দিয়ে দেখবো যে সেম কি বলে অলমোস্ট সেম রিইনফোর্সমেন্টেই আমাদের কিন্তু ফ্ল্যাট স্ল্যাব দিয়ে এটাকে ডিজাইন করা যাবে। এখানে 20 ফিট বাই 21 ফিট প্যানেল, যেখানে 200 PSF আছে আমাদের লাইভ লোড, এর সাথে ফ্লোর ফিনিশ আছে 25 PSF। স্ল্যাবটাকে ডিজাইন করতে হবে, যেখানে কলাম ডায়ামিটার 20 ইঞ্চি, কনক্রিট স্ট্রেংথ এবং রডের স্ট্রেংথ দেওয়া আছে। তো আমাদের দুই একটাও আছে, একটা নতুন জিনিস এখানে আসছে, যে ড্রপ প্যানেল যে দিব, যদি আমাদের প্রবলেমেই বলে দেওয়া থাকে ড্রপ প্যানেলের সাইজ কত হবে, কলাম ক্যাপিটালের সাইজ কত হবে, ফাইন, আমরা দিয়ে দিতে পারবো। বাট যদি আমাদের কলাম ক্যাপিটাল এবং ড্রপ প্যানেল এই দুইটাও যদি আমাদেরকে ডিজাইন করতে হয়, বা আমাদেরকে যদি ডিসাইড করতে হয় যে ড্রপ প্যানেল কত সাইজের দিব, কত থিকনেসের দিব, আর কলাম ক্যাপিটাল টপের থিকনেস কত হবে, কলামের থিকনেস তো জানাই আছে, কলাম ক্যাপিটালের টপের থিকনেস কত হবে, এটা যদি আমাকেই ডিসাইড করতে বলা হয়, কিছু আমাদের এসিআই কোডের কিছু প্রভিশন আছে, সেগুলো একটু আমরা দেখি। যেমন একটা হচ্ছে মিনিমাম সাইজ অফ ড্রপ প্যানেল। ফর্মুলা হচ্ছে মিনিমাম সাইজ অফ ড্রপ প্যানেল এল ম্যাক্স বাই 3। আমাদের যে দুইটা ডাইমেনশন আছে, একটা হচ্ছে 20 ফিট, একটা 21 ফিট, এই দুইটার মধ্যে যেটা সর্বোচ্চ সেটা ডিভাইড বাই 3 হচ্ছে মিনিমাম সাইজ অফ ড্রপ প্যানেল। এর চেয়ে ছোট দেওয়া যাবে না। আমাদের 21 ফিট হচ্ছে কি বলে ম্যাক্সিমাম ডাইমেনশন, তাহলে 21/3 7 ফিট। আমাদেরকে কমপক্ষে 7 ফিট বাই 7 ফিট একটা ড্রপ প্যানেল দিতে হবে, স্কোয়ার ড্রপ প্যানেল 7/7 দিতে হবে। যেখানে কলাম আছে, কলামের সেন্ট্রয়েড এবং ড্রপ প্যানেলের সেন্ট্রয়েড সেম হবে, এবং সেখান থেকে আমাদেরকে ইন টোটাল 7 ফিট বাই 7 ফিট একটা স্কোয়ার ড্রপ প্যানেল প্রোভাইড করতে হবে কমপক্ষে। এর চেয়ে বেশি দিলে কোনো সমস্যা নাই, অ্যাকর্ডিং টু এসিআই কোড। এর চেয়ে কম দেওয়া যাবে না। তাহলে এইটা আমাদের একটা নতুন ফর্মুলা আসলো এখানে, যদি এটা গিভেন না থাকে। অনেক সময় প্রবলেমে গিভেনও থাকতে পারে যে ড্রপ প্যানেলের সাইজ এত, তারপরে হচ্ছে তোমার কি বলে, বিশেষ করে কলাম ক্যাপিটাল অনেক সময় দেওয়া থাকে যে কলাম হেডের সাইজ এত, সেক্ষেত্রে তোমার কলাম ক্যাপিটাল অ্যাসিউম করা লাগবে না। যদি কলাম ক্যাপিটালও দেওয়া না থাকে, এটার জন্য একটা হ্যান্ডি রুলস আছে, 0.15 এল ম্যাক্স থেকে 0.25 এল ম্যাক্স পর্যন্ত এই রেঞ্জের মধ্যে নিতে হবে। অর্থাৎ 0.15 ইন্টু এল ম্যাক্স এর চেয়ে কম না, 0.25 ইন্টু এল ম্যাক্স এর চেয়ে বেশি না। তো আমাদের এল ম্যাক্স তো 21 ফিট, আমরা দুটাকে গুণ দিয়ে দেখলাম এটা 3.15 ফিট থেকে 5.25 ফিটের মধ্যে দেওয়া যায়। রাউন্ড একটা ভ্যালু নিব আমরা, 4 ফিট এখানে নিয়ে নিলাম। এটা আমার ইচ্ছা, আমি আমার সুবিধা মতো নিতে পারবো। যত বড় নিব তত আমাদের এখানে মেটেরিয়াল বেশি লাগবে, ওইদিকে আবার আমাদের শেয়ার স্ট্রেংথ কি বলে কি বলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তো এখানে খুব বেশি ডিজাইন ক্রাইটেরিয়া ফলোইং এর তেমন কিছু নাই। আমরা যদি মনে করি যে ইকোনমিতে রাখবো, তাহলে ছোটটা নিবো। 3.15 ফিট আছে তো, 3.15 চেয়ে নিচে নেওয়া যাবে না, 3.5 ফিট নিতে পারো। 3.5 ফিট নিলেই এটা এসিআই ক্রাইটেরিয়াটা ফিল আপ করবে। এটা 7 ফিট বলছে, এটা আর এর চেয়ে ছোট নেওয়া যাবে, এবং এটা স্কোয়ার হবে ড্রপ প্যানেলটা। তো ড্রপ প্যানেল এবং আমাদের ডায়ামিটার অফ কলাম ক্যাপিটাল, এই দুইটা যদি গিভেন থাকে তো থাকলো, গিভেন না থাকলে আমরা এই ছোট্ট দুইটা ফর্মুলা দিয়ে এই দুইটা জিনিসের ডাইমেনশন নিয়ে নিব এবং আমাদের পছন্দ মতো চুজ করে নিব। এগুলো রিভাইজ করারও প্রয়োজন হবে না। রিভাইজ করতে যদি ডিজাইন কখনো না মিলে, তখন আমরা থিকনেস বাড়াই দিয়ে রিভাইজ করবো, এগুলো রিভাইজ করার প্রয়োজন নাই। ওকে। এরপরে ক্লিয়ার স্প্যান ক্যালকুলেশন আগের মতোই, যেহেতু আমাদের এখানে ক্লিয়ার স্প্যান হচ্ছে সেন্টার টু সেন্টার স্প্যান মাইনাস কলামের উইথ/2 মাইনাস কলামের উইথ/2। কলাম যেহেতু সার্কুলার, সার্কুলার আমাদের গতদিন এটা বলা হয়নি, কলাম যদি সার্কুলার হয় তাহলে কি করব, কলাম যদি রেক্টাঙ্গুলার হয় তাহলে ইজিলি আমরা কলামের উইথ দুই পাশ থেকে বিয়োগ দিয়ে দেই। যদি সার্কুলার হয় তাহলে কি করব, সার্কুলার যদি হয় এটার ইকুইভ্যালেন্ট স্কোয়ার কলামের সাইড বের করে নিতে হবে। 20 ইঞ্চি ডায়ামিটারের সার্কুলার কলাম, তাহলে ইকুইভ্যালেন্ট স্কোয়ার কলামের একটা সাইডের দৈর্ঘ্য কত হয় সেটা ধরে তখন ক্যালকুলেশন করতে হবে। তো এটা এখানে বের করে নেওয়া হয়েছে। বাট কি বলে ওইটা আমাদের ওই ওই যে যদি তোমরা গতদিন যে ফ্ল্যাট প্লেটের প্রবলেম ছিল, সেটা সেকেন্ড প্রবলেমে যদি দেখো, ওইখানে এই ক্যালকুলেশনটা করা ছিল। ক্লিয়ার স্প্যান ইকুয়াল টু আমাদের অ্যাকচুয়াল সেন্টার টু সেন্টার স্প্যান মাইনাস এই 20 ইঞ্চি রাউন্ডকে ধরে এটার এরিয়া বের, পাই স্কয়ার বাই 4 করে এরিয়া বের করবো, তাকে রুট ওভার করলেই
ইকুইভ্যালেন্ট স্কোয়ার কলামের সাইড বের হয়ে যাবে। সেই সাইডের অর্ধেক এ পাশে অর্ধেক ওই পাশে, মোটের উপরে একটা সাইড বিয়োগ দিলেই আমাদের কিন্তু ক্লিয়ার স্প্যান বের করা হয়েছে। বাট এইখানে এসছে, এখানে তো ক্লিয়ার স্প্যান কলামের ডায়ামিটার বিয়োগ দিয়ে পাওয়া যাবে। ক্লিয়ার স্প্যান কোনটা বিয়োগ দিয়ে পাওয়া যাবে বলতো? একটু আগে আমি বলে আসলাম, ক্লিয়ার স্প্যান পাইতে গেলে কি বিয়োগ দিতে হবে? ড্রপ প্যানেলের ডাইমেনশন নাকি কলাম ক্যাপিটালের ডাইমেনশন? ক্লিয়ার ক্যাপিটাল স্প্যান স্যার। পাইতে গেলে কলাম ক্যাপিটালের ডাইমেনশন বিয়োগ দিতে হবে। তাহলে কলাম ক্যাপিটালও যেহেতু সার্কুলার, কলাম ক্যাপিটালের যে সার্কেলটা আছে সেই সার্কেলের ইকুইভ্যালেন্ট একটা স্কোয়ার বের করে নিব। সেই স্কোয়ারের যে সাইজটা হবে সেই সাইজের অর্ধেকের পাশে বাদ যাবে, অর্ধেকের পাশে বাদ যাবে। দ্যাট মিনস একটা ফুল সাইডটাই বিয়োগ যাবে। ওটাই এখানে করা হয়েছে যে আমাদের কলাম ক্যাপিটালের ইকুইভ্যালেন্ট স্কোয়ার শেপ যদি হয় তাহলে তার সাইজ কত হয়। রুট ওভার পাই স্কোয়ার বাই 4 সিম্পলি। পাই ইন্টু 4 হচ্ছে আমাদের কলাম ক্যাপিটালের সাইজ, পাই ইন্টু 4 স্কোয়ার বাই 4, তাহলে 3.54 ফিট। যদি এটা সার্কুলার না হয়ে রেক্টাঙ্গুলার হতো কলাম ক্যাপিটালটা, স্কোয়ার শেপ হতো, তাহলে 3.54 বাই 3.54 হতো। এবার আমি যদি 3.54 বাই 3.54 একটা স্কোয়ার পেয়ে গেছি, মনে করি যে এটাই আমার কলাম সাইজ, তাহলে আমার ক্লিয়ার স্প্যান বের করার জন্য ডান পাশে বাদ বাদ দিতে হবে এটার অর্ধেক, বাম পাশে বাদ দিতে হবে অর্ধেক, মোটের উপরে আসলে এই জিনিসটাই বিয়োগ করতে হবে। যেহেতু দুই পাশে সেম কলাম, তাহলে আমাদের লঙ্গার শর্টার লঙ্গার স্প্যান যদি আমাদের 21 ফিট হয়, লঙ্গার ক্লিয়ার স্প্যান দাঁড়াবে 21 মাইনাস 3.54, এখানে 20 ফিট, 20 মাইনাস 3.54। তাহলে আমাদের ফ্ল্যাট প্লেটের সাথে চেঞ্জ আসলো এই জায়গাতে একটা। ফ্ল্যাট প্লেটে আমরা কি করেছিলাম যে আমাদের ইকুইভ্যালেন্ট কলাম ক্যাপিটাল না করে কলামের ইকুইভ্যালেন্ট বের করে সেটা বিয়োগ দিচ্ছি, আর এখানে কলাম ক্যাপিটালেরটা বের করে সেটা বিয়োগ দেওয়া লাগে। এখানে আমাদের স্প্যান অনেকটাই কমে গেছে। এই কমে যাওয়ার কারণেই লোড বেশি হওয়ার পরেও মোমেন্ট কমে আসে, যেহেতু আমাদের স্প্যান কমে গেছে। এটা একেবারে স্কোয়ার হয়ে যায়, তো এই কারণে একেবারে অনেকটাই কমে যায়। দ্বিগুণ যদি এখানে যদি দ্বিগুণ কমে, তাহলে ওখানে আমাদের মোমেন্ট কমবে 4 গুণ, এরকম আর কি বিষয়। এনিওয়ে, আমাদের ক্লিয়ার স্প্যান ক্যালকুলেশন হয়ে গেল। এরপরে আমাদের থিকনেস এস্টিমেশন। থিকনেস এস্টিমেশন টেবিলে চলে যাবো। সেই আমাদের যে থিকনেস এস্টিমেশনের টেবিল, একটা তো হচ্ছে মিনিমাম নিতে হবে 100 মিলিমিটার বা 4 ইঞ্চি। এই যে এখানে 4 ইঞ্চি নিতে হবে, 100 মিলিমিটার কমপক্ষে 4 ইঞ্চি। আর ইন্টেরিয়র প্যানেল হলে আমাদের এখানে 60 গ্রেড রড দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা LN/36 ফর্মুলাটা ইউজ করব। LN/36 এবং 4 ইঞ্চি ইন্টেরিয়রের জন্য। তো LN/36, এলএন বলতে এলএন এর মধ্যে যেটা আমাদের বড় সেটা, এখানে আমাদের 17.46টা বড়, 17.46/36 করে 0.49 ফিট আসে, যেটা 5.88 ইঞ্চি। তবে বলা হচ্ছে এটা 4 ইঞ্চির চেয়ে বড় হবে, যেটা 100 মিলিমিটার লেখা ছিল আমাদের বিএনসি কোডে। তো এটা 4 ইঞ্চি। তাহলে আমাদের 4 ইঞ্চির চেয়ে বড় আছে, দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করে এরকম একটা থিকনেস আমরা নিতে পারি 6 ইঞ্চি। 6 ইঞ্চি যেহেতু 5.88 লাগবে আর এদিকে 4 ইঞ্চি লাগবে, আমরা 6 ইঞ্চি নিয়ে কাজ করতে পারি। তবে এখানে একটা টিপস আমি দিতে পারি, তোমরা নোট রাখতে পারো। এখানে যেটা আসবে, মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট আসবে, তার চেয়ে 2 ইঞ্চি বেশি নিলে চেকে ফেল করবে না আশা করি, আদারওয়াইজ চেক ফেল করতে পারে। তো তোমরা অঙ্ক করার সময় 2 ইঞ্চি বেশি নিবা, সেক্ষেত্রে তোমাদের মানে ম্যাথমেটিক্স পড়ার সময় আর কি, পরীক্ষার জন্য সেক্ষেত্রে তোমাদের ইয়াটা কি বলে, ওই যে ডেপথ চেক ফেল করবে না। আমি এখানে মাত্র 0.12 ইঞ্চি বেশি নিয়ে 6 ইঞ্চি নিয়েছি, আমার চেকটা ফেল করছে। ফেল করা অবস্থাতেই আমি দেখাই দিচ্ছি। তো তোমরা যদি আগে থেকে সেফ থাকতে চাও, এখানে 2 ইঞ্চি বেশি নিলে মোটামুটি ফেল করবে না আশা করা যায়। 7 ইঞ্চি বা 8 ইঞ্চি দিতে পারো। আহ, আমি এখানে 6 ইঞ্চি নিয়েই দেখাই, ফেল করলে কি হবে সেটাও দেখাচ্ছি। আচ্ছা, এটাকে বলা হচ্ছে T2। T2 মানে হচ্ছে যে জায়গাগুলোতে ড্রপ প্যানেল নাই সেই জায়গার থিকনেস। এর আগে আমাদের তো কি বলে, যখন ফ্ল্যাট প্লেট আমরা করছিলাম তখন আমাদের একটাই থিকনেস ছিল। এবার তো থিকনেস আলাদা, যেখানে ড্রপ প্যানেল সেখানে মোটা, আর যেখানে ড্রপ প্যানেল নাই সেখানে হচ্ছে চিকন। এখানে যে থিকনেসটা বের হলো, এটা মিনিমাম থিকনেস, এর চেয়ে কম কোথাও দেওয়া যাবে। দ্যাট মিনস এখান থেকে রাউন্ড করে আমি যে থিকনেসটা নিব, সেটা হচ্ছে যেই পোর্শনে ড্রপ প্যানেল নাই সেই পোর্শনের থিকনেস। এটাকে আমরা T2 বলতেছি। তুমি অ্যাকসেপ্ট থিকনেস অ্যাট সেকশনস উইদাউট ড্রপ। যে অংশগুলোতে ড্রপ প্যানেল নাই, মাঝামাঝি জায়গা, সেই অংশগুলোর থিকনেস আমাদের 6 ইঞ্চি। তাহলে ড্রপ প্যানেলের থিকনেস কত হবে, বা ড্রপ প্যানেল থাকা আছে যে অংশে, সেই অংশের থিকনেস কত নিব? অ্যাকর্ডিং টু এসিআই কোড, দিস ইজ অ্যারাউন্ড 1.5 T2। এর চেয়ে কি বলে হচ্ছে ছোট নিতে হবে। T1 বা যে অংশে ড্রপ প্যানেল আছে সেই অংশের থিকনেস হবে 1.5 T2 বা তার চেয়ে ছোট, এর চেয়ে বড় নেওয়া যাবে না। তো 1.5 T2 মানে হচ্ছে 9 ইঞ্চি। তাহলে আমরা 9 ইঞ্চির চেয়ে ছোট নিতে হবে, 9 ইঞ্চির চেয়ে বড় নিতে পারবো।
তো আমাদের যেহেতু বেশি দিলেই সুবিধা, আমাদের এখানে যেটা পাবো রাউন্ড করে সেটাই আমরা আহ, পুরোটাই অ্যাকসেপ্ট করেছি। এখানে যদি আমাদের 8.7 আসে, আমরা কিন্তু 9 নিতে পারবো না, কারণ এর চেয়ে বড় নেওয়া যাবে না, এর চেয়ে ছোট নিতে হবে। 8.7 আসলে আমরা 8.5 অ্যাকসেপ্ট করবো। ঠিক আছে, এখানে কিন্তু যাই আসবে ফ্র্যাকশনাল যদি আসে, নিচেরটাকে অ্যাকসেপ্ট করতে হবে, উপরে যাওয়া যাবে না। তো আমাদের এখানে 9 ইঞ্চি আসছে, আমরা পুরো 9 ইঞ্চি অ্যাকসেপ্ট করে ফেললাম। ফাইন। তাহলে আমাদের যেখানে ড্রপ নাই সেখানে 6 ইঞ্চি, যেখানে ড্রপ আছে সেখানে 9 ইঞ্চি। এটাকে আমরা অন্য কথায় বলতে পারি যে আমাদের আসলে 6 ইঞ্চি একটা স্ল্যাব, যেখানে 3 ইঞ্চি ড্রপ প্যানেল। 6 ইঞ্চি স্ল্যাব, 3 ইঞ্চি ড্রপ প্যানেল, মোটের উপরে 9 ইঞ্চি আমাদের ওভারঅল থিকনেস। তাহলে এটাকে আমাদের এক লাইনে লিখছি যে আমাদের ফার্স্ট যেটা আমাদের ট্রায়াল সেকশন, সেটা হচ্ছে 6 ইঞ্চি স্ল্যাব সাথে 3 ইঞ্চি ড্রপ প্যানেল। বা এই লাইন না লিখলেও কোনো সমস্যা নাই, এখান থেকে বুঝতে পারলেই হলো যে যেখানে ড্রপ প্যানেল নাই সেখানে থিকনেস 6 ইঞ্চি, যেখানে ড্রপ প্যানেল আছে সেখানে থিকনেস 9 ইঞ্চি। আমাদের ওই যে শেয়ার চেক, ডেপথ চেক সবগুলা দেওয়ার সময় এখন খেয়াল রাখতে হবে কোন জায়গায় চেক দিচ্ছি, সে জায়গায় ড্রপ প্যানেল আছে কি নাই। যদি ড্রপ প্যানেল থাকে তাহলে 9 ইঞ্চি থিকনেস ইউজ করব, ড্রপ প্যানেল না থাকলে 6 ইঞ্চি থিকনেস ইউজ করব। থিকনেস তো ইউজ করা যাবে না, ইউজ করতে হবে ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ দুই ক্ষেত্রে আমরা বের করে নিচ্ছি। এখানে ইফেক্টিভ ডেপথ বের করার জন্য মোটের উপরে আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিছি। ওই 1 থেকে 1.5 ইঞ্চি বাদ দেওয়া লাগে। 1.5 ওভারঅল বাদ দিয়ে দুইটা ইফেক্টিভ ডেপথ আমি বের করে নিচ্ছি। ড্রপ ড্রপ ওয়ালা অংশে 7.5 ইঞ্চি, আর ড্রপ ছাড়া অংশে 4.5 ইঞ্চি। এইটুকু গেল আমাদের থিকনেস এস্টিমেশন এবং ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশনে আমাদের কোনো চেঞ্জ নাই। ও চেঞ্জ আছে, সরি। লোড ক্যালকুলেশনে কি চেঞ্জ আছে একটু আমরা, আমি এখানে যদি একটু এঁকে দেখাই ক্লিয়ার হবে। দেখো, এইটা মনে করো এখানে আমি আঁকি। মনে করো যে এইটা আমার বোর্ডে যাই, সুবিধা হয়। একটু এখানে একটু চেঞ্জ আছে আমাদের ইয়া ক্যালকুলেশন। কি হয়েছে? হয়নি মনে হয় নাকি? দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড? তোর দেখা যাচ্ছিল তো? কোন কি দেখা যাচ্ছে, হোয়াইট বোর্ড না পিডিএফ? পিডিএফ দেখা যাচ্ছে। ওই হোয়াইট বোর্ড বাদ থাকে, আমি এখানে এখানে ছবি এঁকে ভেজাল হচ্ছে। এখানে এঁকে দেখাচ্ছি। মনে করো এইটা আমার স্ল্যাব, এরকম পাকা হচ্ছে হোক। এটা আমার স্ল্যাব। তো এই স্ল্যাবের মধ্যে আমার ড্রপ প্যানেল আছে এখানে। অর্থাৎ এই স্ল্যাবের এরকম তো আরো আরো অনেকগুলো এলিমেন্ট আছে। এরকম, এরকম, এটা আমার একটা এলিমেন্ট। এরকম আরো এলিমেন্ট আছে এখানে, আরো আছে এই পাশে, আরো আছে এই পাশে। যেহেতু ইন্টেরিয়র প্যানেল, সব দিকেই আমরা ধরে নিব যে এর সব দিকেই স্ল্যাব আছে। বাই দ্য ওয়ে, আর একটা কথা এখানে বলা হয়নি, হচ্ছে আমরা যে ডিডিএম করতেছি বা ডিরেক্ট ডিজাইন মেথড করতেছি, এই মেথডের কিন্তু একটা লিমিটেশন আছে। আমাদের কমপক্ষে 3টা স্প্যান হতে হবে, তা না হলে এই মেথড কিন্তু অ্যাপ্লিকেবল না। কমপক্ষে 3টা স্প্যান না হলে এই মেথড অ্যাপ্লিকেবল না, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের এরকম স্ল্যাব সিস্টেম আছে, আমরা এটাকে ডিজাইন করতে যাচ্ছি। তো এখানে ড্রপ প্যানেল আছে, এই জায়গা থেকে এরকম মোটা করে ড্রপ প্যানেল দিয়ে দেওয়া হয়েছে। এখানে ড্রপ প্যানেল আছে, সবগুলো জয়েন্টেই আমাদের 7 ফিট বাই 7 ফিট ড্রপ প্যানেল আছে। আমরা যখন সেলফ ওয়েট ক্যালকুলেট করব, ঠিক এরকম থিকনেস নেই, এখানে আমাদের থিকনেস হচ্ছে 9 ইঞ্চি। আর যদি ভিতরে থিকনেস নেই, এটা হচ্ছে thickness কি বলে 12 × 150 দিলে পাওয়া
পাওয়া যাবে ওভারঅল থিকনেস, এই ওভারঅল সেলফ ওয়েট পাওয়া কিন্তু যাবে না। আমি একটা ড্রপ প্যানেল, এখানে একটা ড্রপ প্যানেল 4 ভাগের 1 ভাগ, 4 ভাগ, এখানে একটা 4 ভাগের 1 ভাগ, সব কর্নারে একটা করে ড্রপ প্যানেলের 4 ভাগের 1 ভাগ আছে, এটা কিন্তু আমি পাবো না। তাহলে কি করতে হবে? 6 ইঞ্চি থিকনেস দিয়ে একটা ক্যালকুলেট করে নিব, ফাইন, সেটা একটা থাকবে। সেই সাথে যেহেতু 4 কোনায় 4 ভাগের 1 ভাগ করে আছে, মোটের উপরে একটা ড্রপ প্যানেল না, মোটের উপরে একটা ড্রপ প্যানেলের ওজন আমাদেরকে আলাদা করে ক্যালকুলেট করে নিতে হবে, এবং সেই ওজনকে গোটা এরিয়া যে ভাগ করে আমাদেরকে পিএসএফ এ যাইতে হবে। আবার একবার বলি, আমাদের এখানে থিকনেস 2 রকম, এখানে 6 ইঞ্চি, এখানে 9 ইঞ্চি। আমি যেটা করতে যাচ্ছি, 6 ইঞ্চি থিকনেস ধরে আমি প্রথমে একটা কি বলে ক্যালকুলেট করে নিব, তখন পিএসএফ একটা রেজাল্ট আসবে। 6 ইঞ্চি থিকনেস একটা কিছু পিএসএফ এখানে পাওয়া যাবে। 6 ইঞ্চি থিকনেস ধরলে কিছু একটা এখানে মনে করো যে সাপোজ 150 পিএসএফ আসে, 150 পিএসএফ, এটা কিন্তু 6 ইঞ্চি থিকনেস ধরে বের করলাম। তাহলে সেক্ষেত্রে আমার কোনো ড্রপ নাই, এটা চিন্তা করো। বাস্তবে আমার 4 কর্নারে 4টা ড্রপ প্যানেল আছে, তার মানে এইটুকুর বাইরে আমার কত থিকনেসের অতিরিক্ত ড্রপ প্যানেল আছে? 9 ইঞ্চি না 3 ইঞ্চি? 6 ইঞ্চি ধরে কিন্তু ওভারঅল আমি বের করে নিছি। এখন যদি ড্রপ প্যানেলের ওজন বের করতে চাই, সেই ড্রপ প্যানেলের থিকনেস আমি কত ধরবো? 3 ইঞ্চি। 3 ইঞ্চি ধরবো, কারণ 3 ইঞ্চি। তাহলে আমার আসলে টোটাল ওজন কত হবে ড্রপ প্যানেলের? 7 ফিট ইন্টু 7 ফিট ইন্টু হচ্ছে 3 ইঞ্চি, 3/12। এটা হচ্ছে টোটাল ভলিউম। এটাকে যদি 150 দিয়ে গুণ করি, তাহলে আমি পাবো হচ্ছে ড্রপ প্যানেলের টোটাল ওজন ইন পাউন্ড। সেটাকে যদি আমি গোটাটাকে যদি আমি 20/21 দিয়ে ভাগ দেই, তাহলেই পাওয়া যাবে পিএসএফ এ ড্রপ প্যানেলের জন্য কতটুকু আমাদের ওজন অ্যাড হচ্ছে। এইটাকে আগে যেটা আমি ক্যালকুলেট করে রাখছিলাম তার সাথে যদি যোগ করে দেই, তাহলে আমি টোটাল ইয়াটা পাবো, ওজনটা পাবো। এই জিনিসটা এখানে অতিরিক্ত আমাদের সেলফ ওয়েট ক্যালকুলেশনের সময়। তো মনে হয় যে না, তো কিছু না। না বোঝার মতন কিছু না। এখানে আহ চলে আসি আমার ক্যালকুলেশনটাতে। আমাদের এখানে এই ক্যালকুলেশনটাই করা হয়েছে। প্রথমে টি ইন্টু গামাসি যেটা করা হয়েছে, সেটা হচ্ছে 6 ইঞ্চি ধরে, 6/12 ইন্টু 150, 75 পিএসএ। টোটাল ওয়েট অফ ড্রপ প্যানেল, একটা সিঙ্গেল ড্রপ প্যানেল যেহেতু 7 ফিট বাই 7 ফিট ইন্টু 3/12 ইন্টু 150, 1837 পাউন্ড দাঁড়াইছে। তাহলে ইকুইভ্যালেন্ট ইউনিফর্ম প্রেসার অন স্ল্যাব ডিউ টু ড্রপ প্যানেল, এইটাকে পিএসএফ করার জন্য পাউন্ডটাকে টোটাল এরিয়া দিয়ে ভাগ দিয়ে 4.4 পিএসএফ অতিরিক্ত লোড আসে ডিউ টু ড্রপ প্যানেল। তাহলে 4.4 প্লাস 75, এইটা হচ্ছে আমাদের টোটাল সেলফ ওয়েট। টোটাল সেলফ ওয়েট ফর স্ল্যাব উইথ ড্রপ প্যানেল 79.4 দাঁড়ায় এটা। আমরা যদি অ্যাভারেজ থিকনেস নেই, 6 আর 9 এর অ্যাভারেজ, 9 থেকে 15 অর্ধেক, সেকে 7.5, তাহলেও কিন্তু এর চেয়ে অনেক বেশি আসবে। অ্যাভারেজ থিকনেস নেওয়া যাবে না। এই মেথডেই আমাদেরকে অ্যাকচুয়াল সেলফ ওয়েটটা ক্যালকুলেট করে নিতে হবে। ওকে, টোটাল ডেড লোড, তাহলে এর সাথে ফ্লোর ফিনিশ যোগ করে দিলে টোটাল ডেড লোড 79.4 প্লাস ফ্লোর ফিনিশ হচ্ছে 25, এটা হচ্ছে 104.4 পিএসএফ দাঁড়ালো। ফ্যাক্টর লোড এটা আমরা বের করতে জানি, 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। এটা আপাতত ইউজ হবে না, আমাদের এখন কি বলে চেক দিতে হবে, কি বলে বিম শেয়ার চেক এবং পাঞ্চিং শেয়ার চেক। পাঞ্চিং শেয়ার চেক, বিম শেয়ার চেকের জন্য সিম্পলি যোগ করতে হবে 104.4 আর 300, 200, দ্যাট মিনস 304.4 হচ্ছে আমাদের টোটাল লোড। টোটাল লোড ধরে আমাদেরকে জিও টেকনিক্যালের কাজগুলো করতে হবে, বা পাঞ্চিং শেয়ার এবং বিম শেয়ার চেক দিতে হবে। পাঞ্চিং শেয়ার চেকের জন্য আনফ্যাক্টরড লোড বের করা হলো, টোটাল লোড প্লাস টোটাল লোড আর কি, ফ্যাক্টর ছাড়া 304.4। এখানে আবার একটু জটিলতা আছে, যে আমাদের পাঞ্চিং শেয়ার চেক দিব কোথায়? পাঞ্চিং শেয়ার চেক কি আমি ড্রপ প্যানেলের অ্যারাউন্ডে দিব, নাকি আমি হচ্ছে ইয়ার অ্যারাউন্ডে দিব? আমাদের তো একটা যুগ আছে, আবার হচ্ছে কম ক্যাপিটাল। করতে
এখানে একটা আছে, মনে করো এখানে একটা আছে, চার কর্নারতে চারটা আছে, এরকম আমাদের এটাকে আমি বলতেছি ড্রপ, কি বলে, কলাম ক্যাপিটাল। তারপরে আবার এরকম করে ড্রপ প্যানেলও আছে, এর বাইরে দিয়ে ড্রপ প্যানেল আছে। এই দুটার কথা চিন্তা করি। তো সেক্ষেত্রে পাঞ্চিং শেয়ার চেক কোনটায় দিব? কলামের অ্যারাউন্ডে দিব, মানে কলামের অ্যারাউন্ডে বলতে কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে, কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে দিব, নাকি আমি হচ্ছে ড্রপ প্যানেলের অ্যারাউন্ডে দিব? দুই জায়গায় কিন্তু পাঞ্চ করে নিচের দিকে ভেঙে চলে যাওয়ার মানে চান্স আছে। আমাদেরকে আসলে দুইটাই চেক করে দেখতে হবে। যদিও একটা চেয়ে আর একটা অলওয়েজই কম আসে, ফর সেফটি একটা দিলেও চলে। দেখি আমরা কোনটাতে ক্রিটিক্যাল হয়। প্রথমত চিন্তা করতেছি যে কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে আগে দিতে চাই। কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে আমি পাঞ্চিং শেয়ার চেক দিতে চাই। কলাম ক্যাপিটাল কিন্তু গোল, সরি ভুল আছি আমি। কলাম ক্যাপিটাল তো গোল, কলাম ক্যাপিটাল গোল, বাট আমাদের হচ্ছে কি বল ড্রপ প্যানেল কিন্তু স্কোয়ার। দুইটা দুই রকম, ক্যালকুলেশনও দুই রকম হবে। তো প্রথমে আমি যদি কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে দিতে চাই, তাহলে আমার পাঞ্চিং এর ফিগারটা হবে এরকম। এই যে হচ্ছে কলাম ক্যাপিটাল, তার বাইরে দিয়ে এই ডি ডি বাই টু ডিস্টেন্স দূরে একটা ডটেড সাইন দিয়ে দিব। এটা হচ্ছে আমার পাঞ্চিং এরিয়া। আর ওভারঅল আমাদের এখানে স্ল্যাব আছে। এরকম একটা বিষয় আছে। তো সেক্ষেত্রে আমি টোটাল স্ল্যাব এরিয়া থেকে বিয়োগ দিব হচ্ছে কোনটা, এই যে ডটেড এরিয়ার ভিতরে যেটুকু আছে সেটুকু বিয়োগ দিব। তো টোটাল স্ল্যাব এরিয়াতে আমাদের 20 ফিট বাই 21 ফিট সেন্টার টু সেন্টার, মাইনাস 5/4 ইন্টু এটুকু হচ্ছে আমাদের এই যে কলাম ক্যাপিটাল যেটুকু আছে তার সাথে ডি যোগ করতে হবে। কলাম ক্যাপিটাল আছে 4, অর্থাৎ সি প্লাস ডি। তাহলে কলাম ক্যাপিটাল 4, 4 প্লাস 7.5/12, ওই যে 7.5 বের করে রাখছিলাম। এখন কথা হচ্ছে এখানে 7.5 কেন নিলাম? এই জায়গাতে যে ইফেক্টিভ ডেপথ, সেটা কি কলাম ক্যাপিটাল কি বলে ড্রপ প্যানেল সহ নাকি ড্রপ প্যানেল ছাড়া? তো যখন আমি কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে দিচ্ছি, তখন ইফেক্টিভ ডেপথ কোনটা আসবে? ড্রপ প্যানেল সহটা আসবে নাকি ড্রপ প্যানেল ছাড়াটা আসবে? ড্রপ প্যানেল সহটা আসবে। কিন্তু কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে দিচ্ছি, অবশ্যই ড্রপ প্যানেল সহ আসবে, মানে বড়টা। সে কারণে 7.5/12 পাই ডি স্কোয়ার বাই 4। এটা হচ্ছে টোটাল এরিয়া। এখান থেকে বিয়োগ গেল ডটেড এরিয়া, ইন্টু আমাদের লোড ইন্টেন্সিটি 304.4, তাহলে 127,837 পাউন্ড আমাদের টোটাল পাঞ্চিং লোড আসলো। আর পাঞ্চিং রেজিস্ট্যান্স তাহলে কে দিচ্ছে? এই যে সার্কুলার ডটেড এরিয়াটা আছে এটার পেরিমিটার ইন্টু ইফেক্টিভ ডেপথ। পেরিমিটার তো পাই ইন্টু ডি, মানে পাই ইন্টু 4 প্লাস 7.5/12। ফিটে যদি নেই, আমাদের তো ফিটে প্রয়োজন নাই, এটা আমাদের এরিয়াটা প্রয়োজন ইঞ্চি স্কোয়ারে, যাতে আমরা পিএসআই পাই। এরিয়া যদি ইঞ্চি স্কোয়ারে প্রয়োজন, সে কারণে আমরা পাই ইন্টু ডি যেটা আছে 4 ফিট প্লাস 7.5 ইঞ্চি, তো তাহলে 4 × 12 প্লাস 7.5 করা হয়েছে ইন্টু ডি ইফেক্টিভ ডেপথ। পেরিমিটার ইন্টু ডেপথ আমাদের পাঞ্চিং এর যে ফর্মুলা ছিল, পেরিমিটার ইন্টু ডেপথ। পাঞ্চিং পেরিমিটার এখানে আমাদের পাই ইন্টু ডি, যেটা আমাদের 4/48 প্লাস 7.5, এর সাথে আমাদের ইফেক্টিভ ডেপথ গুণ দিয়ে 1307 ইঞ্চি স্কোয়ার, এটা আমাদের পাঞ্চিং রেজিস্টিং এরিয়া আসলো। ভাগ করে দিলেই 97.8 পিএসআই ডেভেলপ পাঞ্চিং শেয়ার। অ্যালায়েবল তো আমরা বের করতে জানি। অ্যালায়েবলটা তো আগের মতোই 4 পাই √/FC প্রাইম। সেখান থেকে অ্যালায়েবল আছে 164, 97 চেয়ে বড় আছে, এটা ওকে। তো আমরা একই পাঞ্চিং চেক যদি আমরা দিতাম ইয়ার অ্যারাউন্ডে, কলাম কি বলে ড্রপ প্যানেলের অ্যারাউন্ডে, সেক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ ডেপথ কমে যেত। ড্রপ প্যানেল পার হয়ে গেলেই ইফেক্টিভ ডেপথ হয়ে যাবে ছোটটা, যেটা আমাদের কত বের করা ছিল, 4.5। ড্রপ প্যানেলের অ্যারাউন্ডে যখন দিব, তখন কিন্তু আমাদের ইফেক্টিভ ডেপথ হবে 4.5। দেখি ড্রপ প্যানেলের অ্যারাউন্ডে দিয়ে আসি, ড্রপ প্যানেল হচ্ছে আমাদের 7 ফিট বাই 7 ফিট। তাহলে সেক্ষেত্রে আমাদের লোড কত হবে? টোটাল এরিয়া এটা বিয়োগ হবে 7 ফিট প্লাস ডি, ডি যেটা এবার 4.5 ফিট, 4.5/12। এখান থেকে আমাদের লোড আগের চেয়ে অনেক কমে আসবে। পাঞ্চিং এরিয়ার ক্ষেত্রে পাঞ্চিং পেরিমিটার ইনটু ডেপথ। এবার পাঞ্চিং পেরিমিটার রেক্টাঙ্গুলার, আগের বার পাঞ্চিং পেরিমিটার ছিল সার্কুলার, এবার পাঞ্চিং পেরিমিটার কিন্তু রেক্টাঙ্গুলার, যেহেতু ড্রপ প্যানেল রেক্টাঙ্গুলার। পাঞ্চিং পেরিমিটার যেহেতু রেক্টাঙ্গুলার, ঠিক না, স্কোয়ার। স্কোয়ার মানে 4 ইন্টু 1 সাইড, তাহলে 4 × 7 প্লাস ডি, 7 × 84 প্লাস 4.5 ইন্টু 4.5, 1593 ভাগ করে দিয়ে দেখা যাচ্ছে 69.9। আগেরটা ছিল 97.7, এবার আমাদের ড্রপ প্যানেলের অ্যারাউন্ডে 69.9 আছে। সুতরাং এইটা আমরা না দিলেও পারতাম, প্রায় সব ক্ষেত্রে এরকমই হবে। আসলে ড্রপ প্যানেলের অ্যারাউন্ডে পাঞ্চিং হবে না, পাঞ্চিং যদি হয় সেটা আমাদের ওই যে ইয়ার অ্যারাউন্ডেই হবে।
কি বলে হচ্ছে কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডেই হবে। তারপরও আমরা যদি কলাম ক্যাপিটাল আবার যদি থিকনেস অনেক বেশি দিয়ে দেওয়া হয়, থিকনেস যদি আমাদের ড্রপ প্যানেলের অনেক বেশি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে পাঞ্চিং কিন্তু হবে না, তখন ওইখানে রেজিস্ট্যান্স বেশি পাবে, ওইখানে পাঞ্চিং না হয়ে আবার এই পাশেও পাঞ্চিং হতে পারে, এই জন্য এই চেকটা অ্যাডিশনালি দেওয়া হয়। সময় না পাইলে এই চেক তোমরা নাও দিতে পারো। তো দুইটাই চেক করে আমরা দেখতেছি যে পাঞ্চিং শেয়ারে সেফ আছে এটা। তো পাঞ্চিং শেয়ার চেক ওকে হয়ে গেল। বিম শেয়ার চেক আমাদের শুটিং এ যেভাবে দিছি আমরা, বিম শেয়ার ডি ডিসটেন্স দূরে ক্রিটিক্যাল হয়, তাহলে বাকি অংশের যেটুকু লোড আছে সেটুকু লোড ধরে ডাব্লিউ স্কয়ার বাই 2 করে যে বিম শেয়ার লোড বের করা হয়, সে কি বলে ডব্লিউ ইন্টু এল করে, সেটাই এখানেও দেওয়া হয়েছে। তো এখানে বিম শেয়ার আমরা জানি ডি ওয়ান ডিস্টেন্স দূরে ক্রিটিক্যাল হয়। বিম শেয়ারের আমরা যদি ছবির কথা আমাদের যদি মনে থাকে, বিম শেয়ার চেক দেওয়ার ক্ষেত্রে আমাদের এই যে এরকম একটা ছবি আমাদের ছিল ফুটিং এর সময়, এরকম যদি হয় টোটাল, এখানে আমাদের এটা হলো কলাম ক্যাপিটাল আর এটা হলো ড্রপ। আমরা কলাম ক্যাপিটাল থেকেও বিম শেয়ার চেক দিতে পারি, কলাম কলাম ক্যাপিটাল থেকে, আবার মন চাইলে ড্রপ প্যানেল থেকেও দিতে পারি। যদি কলাম ক্যাপিটাল থেকে দেই তাহলে এই যে সার্কেলের মাথা আছে, সার্কেলের মাথা থেকে ডি ডিস্টেন্স দূরে শুরু করতে হবে, অর্থাৎ আমাদের এই যে এই জায়গা থেকে অলমোস্ট এই জায়গা থেকে নিতে হবে, এইটুকুর উপরে যে লোডটুকু আছে সেই লোডটুকু ধরে আমাদেরকে বিম শেয়ার ক্যালকুলেট করতে হবে। তো ওইটা আগে দেখি কলাম ক্যাপিটাল এখানে, আর এখানে দুইটাই চেক দেওয়া লাগবে, কারণ দুই কেজে দুই রকম হতে পারে। আমি দুইটা প্রবলেম করছি, দুইটাতে দুই জায়গায় ক্রিটিক্যাল হয়েছে। তো আমাদের এখানে বিম শেয়ার যদি এখানে চেক করতে চাই, যেহেতু সার্কুলার আছে, সার্কুলার থেকে তো নেওয়া যাবে না, এটাকে ইকুইভ্যালেন্ট স্কোয়ার বানায় নিতে হবে। ইকুইভ্যালেন্ট স্কোয়ার আগে একবার বানানো হয়েছে, এখানে না বানালেও চলবে। 3.54 থাকবে, 3.54, তাহলে আমাদের ইফেক্টিভ এরিয়া কতটুকু থাকতেছে বিম শেয়ার লোডের জন্য, লোডের জন্য থাকতেছে অর্ধেক থেকে এইটুকু আমরা বিয়োগ দিব। গোড়া থেকে করতে যাবো, গোড়া থেকে করতে গেলে বেশি জটিলতা হবে। হাফ এরিয়া থেকে এই যে এই কি বলবো এটাকে, এইটুকু বিয়োগ দিব, এইটুকু হাফ এরিয়া থেকে এইটুকু যদি বিয়োগ দিই তাহলে শেডেড এরিয়াটা বের হয়ে আসবে। হাফ এরিয়া মানে আমাদের এটা হচ্ছে 21, এটা হচ্ছে 20, যেদিকে বড় সেদিকটাতে এদিকে রাখবো যাতে করে বেশি লোড পাওয়া যায়। আমি কিন্তু কি বলে এখানে 20 এখানে 21 দিলে লোড কম পাবো, সেক্ষেত্রে আমার দুই দিকে চেক দেওয়া লাগবে। 21 ইন্টু 20/2 বা 10, তাহলে যাবে হাফ এরিয়া বের হয়ে আসবে, মাইনাস এইটুকু বিয়োগ করতে হবে। তো এইটুকু আসলে ডিস্টেন্স, এই দিকেরটাতে 21 আমরা জানি, এই দিকেরটা কতটুকু, এই লেন্থটুকু কতটুকু, এই লেন্থটুকু হচ্ছে কলাম ক্যাপিটাল প্লাস ইফেক্টিভ ডেপথ। কলাম ক্যাপিটাল হচ্ছে আমাদের, সরি, কলাম ক্যাপিটালের অর্ধেক প্লাস ইফেক্টিভ ডেপথ। কলাম ক্যাপিটালের অর্ধেক হচ্ছে 4/2 প্লাস ইফেক্টিভ ডেপথ হচ্ছে আমাদের 7.5/12। তো এখানে মনে হয় হ্যাঁ কলাম ক্যাপিটালের অর্ধেক থেকে নিলেই হবে। আহ, এইটুকুই তো আমরা বিয়োগ করে দিব। এটা প্রয়োজন নাই, সাইজ অফ ইকুইভ্যালেন্ট স্কয়ার শেপে এখানে প্রয়োজন নাই, এখানে কোনো ইউজ নাই এটার। ডিরেক্টলি আমাদের বিয়োগ করব এখান থেকে, তো সরাসরি কোনো কি বলে ওই যে চারদিকে অল অ্যারাউন্ড এরিয়া ক্যালকুলেট করতে হচ্ছে। আমরা মনে হয় যে এখানে 4/2 প্লাস 7.5/12 করে দিলে হবে, বা যদি মনে করি যে না আমি আসলে এটাকে ইকুইভ্যালেন্ট করে নিয়ে করব, সেক্ষেত্রে আমরা 3.54/2 করে ফেলতে পারি। অল্প একটু কম বেশি হবে, খুব বেশি ভেরিয়েশন এখানে হবে না। তো আমার মনে হয় 3.54 ধরে করাটাই এক্সাক্ট হবে, কারণ হচ্ছে এটা করলে আমাদের ঠিক আছে 3.54 ধরে করবো এটা, আমি এটা আপডেট করে ফেলবো, 3.54 হবে, তাহলে এটা অ্যাকুরেসি বেশি থাকবে। আমি ঠিক করে ফেলবো এটা, 3.54/2 প্লাস 7.5/12 ইন্টু 21, এদিকে তো 21, এই লেন্থটা শুধু বের করলাম। তো এখানে একটু ভ্যালুটা একটু চেঞ্জ হবে, যাই আসুক এখানে ক্যালকুলেশন করে আসবে। আর বিম শেয়ারের ফেলোর এরিয়া কত হবে, 21 ইন্টু ডি, এটা তো সিম্পল, 21 ইন্টু এর ভিতরে যে ডায়ামিটার ইফেক্টিভ ডেপথ আছে সেটা। এখানে কোন ইফেক্টিভ ডেপথ ইউজ করব, বড়টা, যেহেতু আমি কলাম ক্যাপিটাল থেকে নিচ্ছি, বড়টা ইউজ করব 7.5। তাহলে এদিকে আছে 21 ফিট বাই 7.5 ইঞ্চি, তাহলে 21 ইন্টু 12 ইন্টু 7.5, 1890 ইঞ্চি স্কোয়ার। 25 ফিটে একটু চেঞ্জ হবে, আমি কারেকশন করে আপলোড করব। তো এইটা আসলো, এই আপনাদের ডিএমসি আছে টোয়াইস সাইন টু এফসি প্রাইম থেকে 82, 25 হচ্ছে ফার লার্জ আছে, পারি ওকে আছে। বিম শেয়ার যদি একই ভাবে আমরা এখন কি বলে ড্রপ প্যানেলের অ্যারাউন্ডে দেই, চেঞ্জ কোথায় আসবে, ড্রপ প্যানেলের অ্যারাউন্ডে দিলে এই যে
মধ্যেই ক্রিটিক্যাল হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এটাও আমাদের 82.2 এর চেয়ে ছোট আছে। আমাদের চেক এটা মিলে গেছে। তো আমাদের এখান থেকে সে কি বলে পাঞ্চিং বা বিম শেয়ারে বা ওয়ান ওয়ে শেয়ারের ফেলিওর হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপে ভাগ করে দিব। এখানে নতুন কিছু নেই, আগের আগের কথাই। L2/4 অর্থাৎ ছোট ছোট সেন্টার টু সেন্টার লেন্থ ডিভাইড বাই 4 ইন্টু 2 করলে আমরা পাবো উভয় ডিরেকশনে কলাম স্ট্রিপের লেন্থ। আর মিডল স্ট্রিপের লেন্থ পাওয়ার জন্য L1 - 2 ইন্টু 10 করে পাওয়া যাবে মিডল স্ট্রিপের লেন্থ। আর শর্টার ডিরেকশনের ক্ষেত্রে L2 - 2 ইন্টু 10 করে পাওয়া যাবে নিচেরটার লেন্থ। অর্থাৎ এখানে আমাদের 10 ফিট, 11 ফিট এবং 10 ফিট এই তিনটা আমাদের কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপের লেন্থ আসে। এগুলো আমাদের আগের প্রবলেমের মতোই, নতুন কিছু নাই এখানে। মোমেন্ট ক্যালকুলেশনও আগের মতোই। আগে যে L1n L2n ক্যালকুলেট করা আছে সেগুলো বসাই দিব এখানে। যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এখানে ঠিক আছে। মোমেন্ট ক্যালকুলেশনের পরে আমাদের মোমেন্টের নেগেটিভ পার্ট আর পজিটিভ পার্ট। তো নেগেটিভ পার্ট হচ্ছে আমাদের এটা স্ট্যাটিক মোমেন্টের 65%, পজিটিভ পার্ট 35%। সেম আমাদের ইয়াতে যা ছিল এখানেও তাই, ফ্ল্যাট প্লেটে যা ছিল ফ্ল্যাট স্ল্যাবেও তাই। আলফা এখানেও আমরা 0 ধরবো, এগুলোতে কোনো চেঞ্জ নাই। 70%, 75% আর 60% আগে যা ছিল তাই। দ্যাট মিনস আমাদের যে কোএফিসিয়েন্ট 0.49, 0.21, 0.16, 0.14 একই কোএফিসিয়েন্ট থাকবে এখানেও যদি ইন্টেরিয়র প্যানেল হয়। তো এগুলো গেল। এখন ডেপথ চেক দেওয়ার জন্য আমরা এর আগে যেটা করছিলাম, টেবিলে সব বসায়ে সেখান থেকে যে ম্যাক্সিমাম মোমেন্টটা আসে সেই মোমেন্ট ধরে ডেপথ চেক দিয়ে গেছিলাম, কারণ ডেপথ চেক মিলে গেছিল। নাও তো মিলতে পারে, যেমন সাথে মিলেনি। তো বেটার হচ্ছে এই চারটাই তো আমাদের মোমেন্ট, 0.49, 0.21, 0.16, 0.14। সুতরাং সর্বোচ্চ মোমেন্ট অবশ্যই এইটা। তো আমি 0.49 দিয়ে যে দুইটা এম নট আছে, শর্ট এবং লং, আমাদের বড়টাকে গুণ করে দিব, সেটাই হবে সর্বোচ্চ মোমেন্ট। সেই মোমেন্ট ধরে ডেপথ চেক দিয়ে দেখবো ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে সেই মোমেন্ট গুলো ব্যবহার করবো, ঠিক না থাকলে রিভাইজ করবো। যেমন এখানে ঠিক নাই, তাহলে 0.49 ইন্টু 339 এটা হবে আমাদের সর্বোচ্চ মোমেন্ট। 0.49 ইন্টু 339 করলে 163 আসে, 1993 কি পিন্স হয় যেটা। এখান থেকে যদি ডেপথ চেক দেই, এগুলো সব বসাই দিয়ে আমাদের এই প্রসেস তো আমাদের জানাই আছে। ডেপথ লাগে 5.13 ইঞ্চি। আমার কিন্তু সব জায়গায় 5.13 ইঞ্চি অ্যাভেলেবল নাই। এক জায়গায় আছে আমার 4.5 ইঞ্চি, মানে রাফলি 1.5 ইঞ্চি বাদ দিয়ে যদি এখানে দেখো 4.5 ইঞ্চি আছে। তো সুতরাং আমার এখানে সুযোগ নাই যে আমি এখানে 5.13 ইঞ্চি দিয়ে ডেপথ থেকে আমার এটা ফেল করে যাবে। আমার 5.13 ইঞ্চি ইফেক্টিভ ডেপথ লাগবেই। আমার অ্যাভেলেবল কত আছে যদি লঙ্গার ডিরেকশনে চিন্তা করি, অ্যাভেলেবল আছে 6 ইঞ্চি মাইনাস 0.75 মাইনাস 4/16, যেটা 5 ইঞ্চি হয়, যেটা 5.13 হচ্ছে ছোট। সুতরাং এটাও ফেল করছে। আর ওটা শর্টার তো ফেল করবে, শর্টার তো আরো ছোট, এটা চেয়েও হাফ ইঞ্চি ছোট শর্টার, 4/8। সুতরাং শর্টারেও ফেল করছে। দুইটাই আসলে আমাদের 5.13 চেয়ে ছোট হওয়াতে আমাদের কিন্তু ডেপথ চেক ফেল করে গেছে। এই কারণে আমি বলছিলাম যে শুরুতেই যদি আমরা 2 ইঞ্চি বেশি নেই তাহলে ডেপথ চেক ফেল করবে না। আমাদের এখানে দেখো কতটুকু শর্ট শর্ট করছে, 4.5 ইঞ্চি, লাগবে হচ্ছে 5.13, মোটামুটি 0.8 ইঞ্চি আমাদের শর্ট করছে। মোটামুটি 0.8 ইঞ্চি শর্ট করছে। তার মানে আমরা যদি 7 ইঞ্চি নিয়ে কাজ করি তাহলেই হয়তো আমাদের এটা মিলে যাবে, কিন্তু আমি আর রিস্ক নিব না, আমি 8 ইঞ্চি ধরে কাজ করছি। তো ডেপথ যদি ইনক্রিজ করতে হয়, আমরা এখানে ডেপথ টু বি ইনক্রিজ 8 ইঞ্চি। আমরা ড্রপ প্যানেল 3 ইঞ্চি রাখছি, কিন্তু যেটা আমাদের উইদাউট ড্রপের যে ডেপথ ছিল সেটা 6 ইঞ্চির জায়গায় আমরা 8 ইঞ্চি নিয়ে সেকেন্ড ট্রায়াল করতেছি। তো সেক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে কোথায়, সেলফ ওয়েট চেঞ্জ হয়ে যাবে। সেলফ ওয়েট ফর স্ল্যাব এটা শুধু চেঞ্জ হবে, ড্রপ প্যানেলের সেলফ ওয়েট কিন্তু আগেরটাই থাকবে, যেহেতু 3 ইঞ্চি রাখছি। তাহলে 75 এর আগে মনে হয়েছিল 75, সেখানে এবার 100 হয়েছে। তার মানে 25 মোটামুটি মোটের উপরে বাড়বে আর কি। সেক্ষেত্রে আমাদের এই ডাব্লিউটা বেড়ে যাবে। এখন আবার মনে আসতে পারে স্যার তাহলে কি ইয়াও চেঞ্জ করব, ওই যে কি বলে পাঞ্চিং শেয়ার চেক, বিম শেয়ার চেক, ওগুলো আর চেঞ্জ করা লাগবে না, থিকনেস তো বাড়াইছি ভাই, বাড়াইতে পারছে। সুতরাং অল্প থিকনেসে যেহেতু বিম শেয়ার এবং পাঞ্চিং শেয়ার ওকে হয়ে গেছে, থিকনেস 2 ইঞ্চি বাড়ানোর পরে ওকে থাকারই কথা, এটা আর ফেল করার কথা না। সুতরাং পাঞ্চিং শেয়ার বিম শেয়ার চেক নতুন করে দিতে হবে না। যদিও এটা যদি না মিলে তুমি আরেকবার যদি এটা করতে চাও, তুমি এই অঙ্ক 30 মিনিটে করতে পারবা না। তো বেটার আগেই 2 ইঞ্চি বেশি নিয়ে রাখ। যাই হোক, আমাদের আবার কি করলাম দেখো, যে সেলফ ওয়েট ক্যালকুলেট করছি, টোটাল লোডটা রিভাইজ করে আগে ছিল 0.445, এবার হয়ে গেছে 0.475। তাহলে মোমেন্ট চেঞ্জ হয়ে গেল, 0.445 475 হয়ে এবার 338, 362। সর্বোচ্চ মোমেন্ট 362, এটাকে আমরা গুণ করব 0.49 দিয়ে, দিয়ে আবার একটা ডেপথ চেক দিব।
0.49 ইন্টু 362 করলে 177.4 হয়, যেটা 2129 কিপ ইঞ্চ। তো সেখানে আমাদের ইফেক্টিভ ডেপথ এবার 5.3 ইঞ্চি লাগে। এবার অ্যাভেলেবল কত আছে? 8 বিয়োগ এটা বিয়োগ করলে 7 ইঞ্চি অ্যাভেলেবল আছে, যেখানে 5.3 ইঞ্চি লাগে। আর এখানে আরো হাফ ইঞ্চি কম বা 6.5 ইঞ্চি অ্যাভেলেবল আছে, 5.3 ইঞ্চি লাগে। সুতরাং এবার আমাদের চেক মিলে গেছে। ইভেন 7 ইঞ্চি নিয়ে কাজ করলে হয়ে যাইতো এটা। যাই হোক, তো এটা আমাদের ডেপথ চেকের বিষয়। ডেপথ চেক দেওয়ার পরে ডেপথ চেক মিলে গেছে যেহেতু, সুতরাং এই দুইটা মোমেন্ট আমরা ব্যবহার করতে পারি। এই দুইটা মোমেন্ট ব্যবহার, যদি তুমি আগেরটা ধরে টেবিলও ফিল আপ করে ফেলতে, তাহলে কিন্তু এই কাজটা আবার মিশাই দিয়ে নতুন করে করা লাগে। বেটার আগে ডেপথ চেক দিয়ে তারপরে টেবিল ফিল আপ করা। তবে 2 ইঞ্চি বাড়তি ধরলে ডেপথ চেকে ফেল করবে না। তারপরে এইটুকুতে আর নতুন কোনো চেঞ্জ নাই, এগুলো আমরা জানি, এর আগে প্রবলেমেই করছি। এখানে এই টেবিলে কোনো চেঞ্জ নাই, জাস্ট ওখান থেকে মোমেন্ট নিয়ে আসবো, মোমেন্টকে যার যার কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করবো, গুণ করে এখানে যার যার মোমেন্ট চলে আসবে। তারপরে এখানে 7 ইঞ্চি আর 6.5 ইঞ্চি নিচ্ছি আমি। এখানে হচ্ছে কি বলে ইফেক্টিভ ডেপথ এর জন্য। ইফেক্টিভ ডেপথ আমি ছোটটা নিবো না বড়টা নিবো, একটু কেউ কি চিন্তা করে বলতে পারবো কোনটা নিবো? মানে এখানে কোনটা নেওয়া উচিত আসলে? 7 এবং 6.5 নেওয়া উচিত, নাকি ওই যে ড্রপ যেখানে আছে ওখানে তো আহ কি বলে আরো 3 ইঞ্চি করে বাড়বে, অর্থাৎ 10 এবং 9.5 হবে, ওটা নিব? কোনটা নিব এখানে আসলে? ইফেক্টিভ ডেপথ আমরা কিন্তু সেফটা নিব। ইফেক্টিভ ডেপথ নেওয়ার সময় আমরা সবসময় এখানে সেফটা নিব। তো যেটা ছোট সেটাই আমরা এখানে দুই ক্ষেত্রে ইউজ করে ফেলেছি। a/2 তো আমরা আগেই ফর্মুলেশন করে রাখছি। বা আমাদের এখানে নেওয়ার আরো একটা যেটা কারণ হচ্ছে, আমাদের ইফেক্টিভ ডেপথ যত ছোট নিব, রড কিন্তু তত বেশি আসবে। রড ইফেক্টিভ ডেপথ নিচে আছে, ইফেক্টিভ ডেপথ যত ছোট নিব রড তত বেশি আসবে। সুতরাং আমি যদি ইন্টেনশনালি এখানে বড় ডেপথ নেই, যেখানে ড্রপ আছে সেখানকার ডেপথ যদি নেই, রড কিন্তু কম আসবে, প্রয়োজনের চেয়ে কম আসবে। তো ওই রিস্কে আমি যাব না, আমি এখানে ছোট ডেপথ ইউজ করব, যাতে করে এখানে রিইনফোর্সমেন্টটা ম্যাক্সিমাম আসে। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন হয়ে গেল, দেন আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্টের একটা চেক মেরে দিব এখানে। যেখানে যেখানে মিনিমাম গভর্ন করবে সেখানে সেখানে মিনিমামেরটা ইউজ করব, যেখানে যেখানে এটা বড় সেখানে এটা ইউজ করব। দুইটা থেকে আমাদের স্পেসিং বের করে নিব। স্পেসিং সিম্পলি আমাদের যে ফর্মুলা এর আগে আমরা জানি যে সিঙ্গেল বার এরিয়া ইনটু উইডথ, এই যে উইডথ যেটা আছে ডিভাইডেড বাই টোটাল বার এরিয়া করলে আমরা প্রত্যেক ক্ষেত্রে স্পেসিং পেয়ে যাব। যেমন এই ক্ষেত্রে এটার স্পেসিং বের করার সময় 6.16 ইউজ করবো, এটার ক্ষেত্রে 2.5, এখান থেকে এটা গোটাটা কিন্তু ইউজ করবো 2.38। এটার এখানে এসে আবার বড় যেহেতু এটা এটা ইউজ হবে, এখানে এসে এটা ইউজ হবে, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আবার 2.61 ইউজ হবে। যেখানে যেটা ইউজ হবে হবে। আমাদের ম্যাক্সিমাম স্পেসিং আছে 3T অথবা 18 ইঞ্চি। তো 3T তো অনেক বড়, 3/24 হয়ে যায়, 18 নিতে হবে। 18 চেয়ে বড় কোথাও আসলে 18 ইউজ করতে হবে, কোথাও বড় আসেনি। সুতরাং সবগুলা থেকে আমরা ইমিডিয়েট নিচে হাফ ইঞ্চিতে রাউন্ড করে দিয়ে দিচ্ছি। আর নাম্বার অফ বার এটা অপশনাল, যদি বার ডিটেলস একেবারে অ্যাকুরেটলি দেখাইতে চাই তখন নাম্বার অফ বারটাও ইউজ করতে হবে। 50% স্প্রেড, 50% হচ্ছে আমাদের ওই যে কি বলে কাটলমেন্ট, ওটাও অনেক বড়, এটা এসিআই স্পেসিফিকেশনে ছিল। এখানে নতুন কিছু নাই, আমাদের আগে যা ছিল তাই। আমাদের মূলত চেঞ্জ কোথায় কোথায় আসলে আমি আরেকবার রিভিউ করে পোস্ট করে দিব। ফ্ল্যাট প্লেটের সাথে কোথায় কোথায় চেঞ্জ আসলো? প্রথমত আমাদের চেঞ্জ আসছে এখানে ঠিক কি বলে ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটালের সাইজ ক্যালকুলেশন, যেটা এর আগে ছিল না। ড্রপ প্যানেলের সাইজ হচ্ছে ফিয়াম লেন্থ বাই 3, কলাম ক্যাপিটালের সাইজ হচ্ছে 0.15 ইন্টু ম্যাক্সিমাম লেন্থ থেকে 0.25 ইন্টু ম্যাক্সিমাম লেন্থ, রাউন্ড করে নিয়ে নিবে। এখানে একটা চেঞ্জ আছে। এছাড়া ক্লিয়ার স্প্যান ক্যালকুলেশনের সময় এখানে চেঞ্জ নাই, আগে যা ছিল তাই। থিকনেস ক্যালকুলেশনের সময় এখানে আমাদের 36 আসছে, যেটা 33 ছিল আমাদের ইয়ার জন্য, 60 গ্রেড রডের জন্য। পরীক্ষায় 60 গ্রেডই থাকবে আশা করা যায়। 33 আর 36 মনে রাখবে, আমি কিন্তু কোনো চার্ট দিতে পারবো না এটার জন্য। আমাকে 2 ওয়ে স্ল্যাবের জন্য ওই যেটা বিম সাপোর্টেড, ওটার জন্য বিশাল বড় চার্জ সাপ্লাই দিতে হবে। এটার জন্য যদি এটা পরীক্ষায় আসে কোনো চার্জ সাপ্লাই দেওয়া হবে না। 33 এবং 36 মুখস্থ রাখতে হবে। যদি ড্রপ প্যানেল ছাড়া আসে 33, ড্রপ প্যানেল সহ আসলে 36। আচ্ছা, এখান থেকে আমরা যে থিকনেসটা পাবো সেটাকে বললাম যে 2 ইঞ্চি বাড়তি করে দিব, যাতে করে বেডশেক ফেল না করে। আর ড্রপ প্যানেলের থিকনেস কত হবে? ড্রপ প্যানেল সহ যে থিকনেস সেটা ড্রপ প্যানেল ছাড়া থিকনেসে 1.5 গুণ পর্যন্ত নেওয়া যাবে। তাহলে 1.5 টাইমস করে দিয়ে ওটাকেই ব্যবহার করে ফেলতে পারি। আর যদি ফ্র্যাকশনাল আসে ইমিডিয়েট নিচের পূর্ণ সংখ্যা নিয়ে নিব। নিয়ে এখানে তাহলে আমরা এক লাইনে বলে দিব যে কোন সেকশনটাকে তুমি পছন্দ করো। ফাইন। এরপরে ইফেক্টিভ ডেপথ বের করাতে কোনো চেঞ্জ নাই। এইখানে এসে সেলফ ওয়েট ক্যালকুলেশনে একটু চেঞ্জ আছে। সেলফ ওয়েট ফর স্ল্যাব আমরা
ওই যে মিনিমাম থিকনেস ধরে আমরা সেলফ ওয়েট ফর স্ল্যাবটা বের করে নিব, সেই সাথে ড্রপ প্যানেলের যে টোটাল লোড সেটা আলাদা করে বের করে নিব। 7 ফিট বাই 7 ফিট বাই 3 ইঞ্চি এখানে, যদি অন্য কিছু হয় সেটা বের করে নিব, নিয়ে টোটাল এরিয়া দিয়ে ভাগ করে পিএসএফ এ আমরা ডেড লোড ফর ড্রপ প্যানেল বের করব। দুইটাকে যোগ করলে আমাদের টোটাল স্ল্যাবের সেল ওয়েট পাওয়া যাবে। এর সাথে ফ্লোর ফিনিশ থাকলে সেটা যোগ করে দিব, দিলে টোটাল ডেড লোড পাওয়া যাবে, আর এখানে কোনো চেঞ্জ নাই। এরপরে আমাদের চেঞ্জ আছে কোথায়? পাঞ্চিং শেয়ার চেকের ক্ষেত্রে এর আগে আমরা শুধুমাত্র কলামের অ্যারাউন্ডে দিচ্ছি, কিন্তু এখানে আমরা কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে দিব। এখানে আমাদের ওই যে ড্রপ প্যানেলের অ্যারাউন্ডে দেওয়াটা অপশনাল, ইউজুয়ালি ওইখানে ক্রিটিক্যাল হবে না। যদি অনেক মোটা দেওয়া হয় ড্রপ প্যানেল, তাহলে ওখানে ক্রিটিক্যাল হতে পারে, কিন্তু এত মোটা তো এখানে অ্যালাও করবে না। সর্বোচ্চ 1.5 গুণ দেওয়া যাবে, আমার মনে হয় না যে এটা দেওয়ার প্রয়োজন আছে। পাঞ্চিং শেয়ার চেকটা তোমরা শুধু কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে দিও। কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, কলাম ক্যাপিটালের যেটা আছে সেটার কি বলে এরিয়াটা, অর্থাৎ ডি টু ডিস্টেন্স দূরে টোটাল এরিয়াটা ওভারঅল এরিয়া থেকে বিয়োগ করে নিয়ে লোড ইন্টেন্সিটি দিয়ে গুণ করে দেবে, তাহলে লোড পাওয়া যাবে। আর রেজিস্ট্রিক এরিয়া তো জানি, এখানে নতুন আর কোনো চেঞ্জ নাই, জাস্ট কলামের জায়গায় কলাম ক্যাপিটাল। এটা তো অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। আর বিম শেয়ার চেকের ক্ষেত্রে বিম শেয়ার চেক আমাদের ইয়াতে দেওয়া লাগেনি, ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে ওখানে আমাদের কিন্তু ক্রিটিক্যাল ছিল না, বাট এটার ক্ষেত্রে বিম শেয়ার চেকটা একটু ক্রিটিক্যাল। তবে একটু মনে রাখতে হবে, যদি পরীক্ষায় সময় না পাই, পরীক্ষায় যদি সময় না পাই, বিম শেয়ার চেকটা আমরা স্কিপ করতে পারি। পাঞ্চিং শেয়ার চেক স্কিপ করা যাবে না, দেখো। কিন্তু 164 আসছে হচ্ছে তোমার কি বলে 97, প্রায় 1.5 গুণ এখানে আছে। কিন্তু বিম শেয়ারের ক্ষেত্রে অনেক বেশি হবে, 25 কোথায় 82 কোথায়, 3 গুণেরও বেশি। যদি তুমি সময় না পাও, পাঞ্চিং শেয়ার চেক দিবা, বিম শেয়ার চেক দিবা। যদি আরো সময় না পাও, দুই চেকে কোনোটাই দিবা, সরাসরি মোমেন্ট ক্যালকুলেশন। এগুলো চেকের জন্য হয়তো খুব জোর 10% করে মার্কস ডিডাকশন হতে পারে। বিম শেয়ার চেকের ক্ষেত্রে আমরা বিম শেয়ার চেক দুই জায়গায় কলাম ক্যাপিটালের সাইডেও দিতে হবে। স্যার চেক গুলো দিতে মিনিমাম 45 মিনিট সময় লাগবে স্যার। না, 45 মিনিট সময় লাগবে। ড্রপ প্যানেলের সাইডেও দিতে হবে, 45 মিনিট লাগবে না। অন্তত একটা চেক দিবা, এখানে যেমন ড্রপ প্যানেলের ক্ষেত্রে দিবা, আর ওটাতে দিবা হচ্ছে কলাম ক্যাপিটালে, দেওয়া যাবে। বা অনেক সময় প্রশ্নে উল্লেখ করা থাকবে যে চেক দেওয়ার প্রয়োজন নেই। আবার আমি দেখলাম বিসিএস না কিসের একটা পরীক্ষার কোশ্চেনে দেখলাম শুধু চেক দিতে বলছে, এটা হচ্ছে প্রবলেম। বলছে যে চেক ফর পাঞ্চিং এন্ড কি বল, চেক ফর ওয়ান ওয়ে শেয়ার এন্ড টু ওয়ে শেয়ার। টু ওয়ে শেয়ার মানে পাঞ্চিং শেয়ার চেক, ওয়ান ওয়ে শেয়ার মানে বিম শেয়ার চেক। শুধু চেকই দিতে বলছে, অন্য কিছু নাই, অতি প্রবলেম। বিসিএস এর কোশ্চেনই মনে হয় দেখলাম কিছু একটা কোশ্চেন এরকম, তো তোমার হচ্ছে শুধু ওয়ান ওয়ে শেয়ার আর টু ওয়ে শেয়ার চেক দিতে বলছে। তো যদি ওরকম থাকে, এটা না শিখে উপায় নাই। যদি ওয়ান ওয়ে শেয়ার এবং টু ওয়ে শেয়ার চেক দিতে বলে, টু ওয়ে শেয়ার মানে পাঞ্চিং শেয়ার চেক, আর ওয়ান ওয়ে শেয়ার মানে বিম শেয়ার চেক। তো ওই চেকও তখন দেওয়া লাগবে। আর এদিকে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ আমাদের অ্যাজ ইট ইজ যা ছিল আগে, বহু সেম। এখানে নতুন কোনো কিছুই নাই। এইটুকু আমাদের আগে যা যা করছি সব একেবারে সেম। তোমার যদি কি বলে আগে 2 ইঞ্চি বাড়ায় নাও, ডেপ থেকে এটা পাস করবেই, তুমি সরাসরি টেবিলেই কাজ করবে। তো এই মোটামুটি এখানে একটা এসআই ইউনিটের প্রবলেমও করে দেওয়া আছে। ওটাতেও ক্যালকুলেশন ভুল আছে কিনা জানি না, ক্যালকুলেশন ভুলগুলো আমি ঠিক করে ফেলবো। যে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চির একটা ইস্যু ছিল। একটা হচ্ছে যে কলাম ক্যাপিটালের ওখানে 3.47 নিতে হবে, 4 নেওয়া আছে। ওই দুটো ছাড়া আমার আর কোনো ভুল টুল আমি দেখতে পাচ্ছি না। এখানে একটা আছে, এটা হচ্ছে 6 মিটার স্কোয়ার প্যানেল। আমি এটা করছি হচ্ছে একটা ইন্টারনেট একটা প্রবলেম করা ছিল আইএস কোডে। আমি আমার এই মেথডে করে দেখলাম যে আসলে মিলে কিনা ওদের সাথে। প্রায় অলমোস্ট 99% মিলে গেছে। আমার মনে হয় যে বিএলডিসি কোডের এটাকে ফলো করা যেতেই পারে। আইএস আইএস কোড দিয়ে করলে অলমোস্ট সেমই আসে। শুধুমাত্র ওই যে 0.49 মোমেন্টের জন্য যে রিইনফোর্সমেন্ট, আমার এখানে 38টা আসছে, ওদের আসছে মনে হয় 32টা, 6টা কম বেশি, বাকি সব জায়গায় প্রায় হুবহু সেম আসছে। তো যাই হোক, আমাদের এখানে 6 মিটার স্কোয়ার প্যানেল। যখন স্কোয়ার প্যানেল বলবে তখন কিন্তু তোমার লং শর্ট বলে কিছু নাই, বারবার দুই দিকে ক্যালকুলেশন করতে হবে না। লং শর্ট বলে কিছু নাই, দুইটা সেম। 6 মিটার স্কোয়ার প্যানেল বলা হয়েছে 500 মিলিমিটার ডায়ামিটারের সার্কুলার কলাম দিয়ে সাপোর্ট করা হয়েছে, যেখানে কলামের মাথা 1000 মিলিমিটার ইন ডায়ামিটার বলে দেওয়া আছে। দিস ইজ কলাম ক্যাপিটাল। কলাম হেডস আর এক্সপ্যান্ডেড টু বি 1000 মিলিমিটার অফ ডায়ামিটার। কলাম ক্যাপিটাল দিয়ে দেওয়া আছে, এটা বের করতে হবে না। প্রোভাইড সুইটেবল ড্রপ প্যানেল এন্ড ইউজ এ লাইভ লোড অফ এত, ইউজ M20 কনক্রিট এন্ড 420 গ্রেড স্টিল। আর এখানে একটা আছে ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওয়াল মিলায়ে সর্বমোট 4 কিলোনিউটন পার মিটার স্কয়ারের একটা লোড অ্যাসিউম করতে বলা হয়েছে। তো এখানে দেখো প্রসিডিউর একেবারেই সেম। এখানে চেয়ে কম লাগতেছে কোথায়, এই যে
দুই দিকে একই, লঙ্গার স্প্যানও তাই শর্টার স্প্যানও তাই, দুইটাই 6 মিটার। দুই দিকেরই আমাদের নমিনাল স্প্যান হচ্ছে 5.114। এখানে একটু কম, অঙ্কটা একটু ছোট। তো হতে পারে এরকম স্কোয়ার প্যানেল দেওয়া হতে পারে, স্কোয়ার প্যানেল দিলে আমাদের অঙ্ক ছোট হয়ে যাবে। তো এখানে ফর 420 এর জন্য যা হবে যে 142 মিলিমিটার লাগতেছে, আর এখানে 100 চেয়ে বড় নিতে হবে। এখানে কিন্তু আমি আর আগের ভুল করিনি, একবারে 200 নিয়ে নিচ্ছি। লাগে 142, তুমি মনে করতে পারো স্যার তাহলে 150 নেই, না ভাই 2 ইঞ্চি আরো বেশি নাও, দ্যাট মিনস 200 নাও। 2 ইঞ্চি বেশি নেওয়া মানে 100 মিলিমিটার বেশি নাও, ঠিক আছে, এই 50 মিলিমিটার বেশি নাও। এখানে একবার 200 নিয়েছি, ফার্স্ট থেকে মিলে গেছে। 200 থেকে 300 তাহলে হচ্ছে 300 মিলিমিটার আছে, আমি এখানে 250 অ্যাকসেপ্ট করি, এত বড় দিব না, 250, 2 ইঞ্চি দিব আর 2 ইঞ্চি ড্রপ দিচ্ছি এখানে। 2 ইঞ্চি ড্রপ দিয়ে এটা সুন্দর মতন স্যাটিসফাই করে যায়। 175 আর 225 হয়েছে আমার ইয়েটা। বাকি এই ক্যালকুলেশন গুলো সেম, জাস্ট এফপিএস এর জায়গায় এসআই। আর এখানে আর কিছু স্কোয়ার প্যানেলের কারণে আর একটু শর্ট হবে এখানে। এখানে দেখো বিম শেয়ার আবার কিন্তু কলাম ক্যাপিটালে ক্রিটিক্যাল হয়েছে। এর আগের বার বিম শেয়ার ড্রপ প্যানেলে ক্রিটিক্যাল ছিল, এবার কিন্তু কলাম ক্যাপিটালে ক্রিটিক্যাল হয়েছে। 0.107, এখানে 0.103। বিম শেয়ারটা নিশ্চিত ভাবে বলা যাবে না কোথায় ক্রিটিক্যাল হবে, তবে এটা ইউজুয়ালি আমাদের ফেল করবে না। 5 গুণ, 5 গুণ অ্যাভেলেবল আছে। বিম শেয়ারে নর্মালি ফেল করবে না যদি না এক্সেসিভ লোডিং থাকে। আচ্ছা, স্ট্রিপ ক্যালকুলেশন আগের মতোই, স্ট্রিপ ক্যালকুলেশন সেম। তো এখানে মোমেন্ট ক্যালকুলেশন শর্ট লং ক্যালকুলেট করার প্রয়োজন নাই। তো এখানে আমাদের ফাইনাল যে টেবিলটা, এই টেবিলে আমাদের কিন্তু শর্টার ডিরেকশন আমরা না রাখলেও পারি। তুমি যদি মনে করো একটু শর্টকাটে সারবা, শর্ট এবং লং ডিরেকশনের মধ্যে চেঞ্জ একটাই, একদিকে 175 মিলিমিটার ইফেক্টিভ ডেপথ, এখানে ইফেক্টিভ ডেপথ 1/2 ইঞ্চি কম, যেটা আমাদের ওই যে এক লেয়ার রড উপরে থাকার কারণে। তো আমি 165 ধরে যদি করি, সবাই সেফ থাকবে। রডের সংখ্যাতে দেখো কোনো চেঞ্জ নেই, 40 20 20 20, 40 20 20 20। তো আলটিমেটলি যদি পরীক্ষায় আসে শর্টার ডিরেকশন নাও করতে পারে। স্কোয়ার প্যানেল যদি হয়, এক ডিরেকশনে করে দিলেই ফুল মার্কস পাওয়া যাবে, এখানে মার্কস কাটার কথা না at least। এখন জানি না এক্সটার্নাল কিভাবে দেখবেন, আমি যদি দেখি হয়তো বা কোনো মার্কস পাবো না, কারণ ফাইনাল রেজাল্ট সেম। মাত্র 10 মিলিমিটার ইফেক্টিভ ডেপথের কম বেশি, এর জন্য এখানে অল্প কিছু কম বেশি হয়েছে এই রডের পরিমাণে। কিন্তু এই কম বেশিটা আসলে একটা রডের যে এরিয়া, তো মিলিমিটার স্কোয়ারে, তো একটা রডের এরিয়াই 78 মিলিমিটার স্কোয়ার। সুতরাং আমাদের এখানে আসলে খুব বেশি ভেরিয়েশন হবে না, অলমোস্ট সেম আসছে সবকিছু। তো আমরা একটা ডিরেকশন নিয়ে করব যদি আমাদের হাতে সময় কম থাকে, বা যদি আমি মন চাই যে না আমি দুই ডিরেকশনে করবো না, এক ডিরেকশনে করলে ফুল মার্কস পাওয়া যাবে, অ্যাটলিস্ট 20-এর মধ্যে 18 তো পাওয়া যাবেই যদি ফুল শেষ করতে পারো। তো যদি এরকম থাকে, সেক্ষেত্রে তুমি ছোটটা ফর সেফটি 165 ধরে কাজ করো, তাহলে আমার ডিজাইন সেফ। তো এই মোটামুটি হয়তোবা স্কোয়ার প্যানেল আসতে পারে, এফপিএস এ হোক বা এসআই হোক, স্কোয়ার প্যানেল আসলে কাজ অনেকটা কমে যাবে। বা অনেক সময় প্রবলেম বলে দেওয়া থাকতে পারে যে চেক চেক দেওয়ার প্রয়োজন নাই, এগুলো বলে দিলেও তোমরা তো প্রশ্ন টশ্ন পড়ো না, চেক দেওয়ার প্রয়োজন নাই বললেও সবাই চেক দেওয়া শুরু করবে, কারণ হচ্ছে ওইভাবে অঙ্ক মুখস্থ করে আসছি, বা বাথরুমের শীট টিট রেখে আসি, দেখি যে ওইভাবে করা আছে, তো ওইভাবেই করা লাগবে। বলা হয় যে চেক দেওয়ার প্রয়োজনে অনেক সময় ল্যাঙ্গুয়েজে বলে দেওয়া থাকে stability is checked and it satisfies the punching and one way and two way share conditions। স্যাটিসফাই যদি করে ফেলে, তার মানেই বুঝতে হবে যে চেক দেওয়ার প্রয়োজন নাই। তোমাকে তো এই কথা বলবো না যে তুমি চেক দিও না, এই কথা তোমাকে বলবো না। কোনো না কোনো ভাবে তথ্য দেওয়া থাকবে যে চেকটা অলরেডি দেওয়া আছে বা এটা প্রয়োজনে, বা হতে পারে যে চেক, কি বলে, চেকিং স্টেবিলিটি ইজ অপশনাল, বা বলা হয় যে ডিজাইন রিইনফোর্সমেন্ট অনলি, শুধু রড ডিজাইন করতে বলা হচ্ছে। তার মানে তোমাকে ইন্টেনশনালি বলে দেওয়া হচ্ছে চেক দেওয়ার প্রয়োজন। রড ডিজাইন করতে বলা হচ্ছে মানে কি, চেক দেওয়ার প্রয়োজন নাই। অনেক সময় থিকনেসও গিভেন থাকতে পারে, আমি থিকনেস গিভেন দিয়েও দেখছি, তাও সবাই গোটা ক্যালকুলেশন করে থিকনেস বের করে বলে যে গিভেন থিকনেস ইজ ওকে অর নট, চেক করে দেখায়। অথচ অঙ্কে বলে দেওয়া ছিল একটা প্রবলেমে গত বছর বা তার আগের বছর 2S ল্যাবে, যে 2S ল্যাবটা ডিজাইন করা হয়ে গেছে, যার থিকনেস এত মিলিমিটার, তারপরেও থিকনেস চেক করে ডেপথ চেক করে দেখাইছে যে আমার গিভেন থিকনেসটা ওকে আছে কি নাই, সেটা দেখাইছে আগে। অথচ প্রবলেম মার্ক ছিল 8 মার্ক, শুধু রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের জন্য। তো খেয়াল করে অ্যান্সার করতে হবে। সেই সাথে আমাদের বড় বড় ম্যাথমেটিক্স যা ছিল সব শেষ। আমাদের এখন বাকি আছে আর একটা ছোট্ট চ্যাপ্টার, ইল্ড লাইন অ্যানালাইসিস। ওইখানে আমাদের কিছু ছোটখাটো ডেরিভেশন আছে, সেগুলো আমরা করব। আর প্রবলেমও ছোটখাটো দুই একটা করতে পারি। অথবা একটা ক্লাসে আমরা লাস্ট ক্লাস হিসেবে নিয়ে এই কোর্সটা কমপ্লিট করব। কুইজ কি নিছি দুই একটা? কুইজ কি দুই একটা নিছি? কুইজ নেইনি এই কোর্সের একটাও?
মানে মিড দেওয়া হয়েছে আর একটা অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট না দুইটা স্যার দিছিলাম। আর একটা অ্যাসাইনমেন্ট চলতেছে আর কি স্যার। দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আর কি। একটা জমা দিয়েছি স্যার, একটা জমা দেওয়া হয়নি এখন। তাহলে আরো দুইটা কুইজ হবে। এই দুইটা কুইজ কোন কোন কি বলে টপিকের উপরে নিবা তোমরা ডিসাইড করতে পারো। দুইটা কুইজ তিনটা টপিক, আমাকে তিনটা টপিক বলবা, তিনটা টপিক থেকে দুইটা কুইজ হবে, মানে একটা হচ্ছে অপশনাল। আমাকে যা এগুলা আমি দ্রুত আমার একাডেমিক কার্যক্রমগুলো শেষ করার চেষ্টা করতেছি, যত দ্রুত দিয়ে দিবে তত ভালো। তাহলে ক্লোজ করে দিলাম। এখন আছে 48 জন, লিস্ট পেয়ে যাবো, এটা আমার পার্সোনাল জুম থেকে দেওয়া। অ্যাটেন্ডেন্স নেবেন না? স্যার অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স পেয়ে যাবো, আমি লিস্ট থেকে পেয়ে যাবো। স্যার আমরা তো এক ফোন দিয়ে তিনজনে করতেছি স্যার, ক্লাস করতেছি, কারেন্ট নাই তো এদিকে। যারা অন্যের ফোনে করতেছো তারা টেক্সট দিয়ে রাখো, ইয়াতে এখনই মেসেজ দিয়ে রাখো। ফোনে গিয়ে রোল নাম্বার দিয়ে এখন 48 জন দেখা যাচ্ছে। আমি অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে আসিনি তো বাসায়। নোটস বা মেসেজ কোন এক জায়গায় গিয়ে